আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আজকে আমাদের সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব থেকে টপিক হবে ঋণ ও বিনিয়োগের মধ্যে পার্থক্য। ব্যাংকিং সেক্টরের আলোচনা চলতেছিল, এখান থেকে আজকের অধ্যায়টা হচ্ছে যে ঋণ ও বিনিয়োগের মধ্যে পার্থক্য, অর্থাৎ ঋণ কোনটা আর বিনিয়োগ কোনটা, এটার মধ্যে একটা পার্থক্য বোঝাবে। দেখেন, এক পাশে ঋণ আর এক পাশে বিনিয়োগ। ঋণ শব্দের অর্থ বা প্রতিশব্দ হচ্ছে ধার বা হাওলাত, ভবিষ্যতে ফেরত পাবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে অর্থের বর্তমান মালিকানা ও ব্যবহার করার ক্ষমতা সাময়িকভাবে হস্তান্তর করাকেই ঋণ বলে। আর বিনিয়োগ হচ্ছে যে বিনিয়োগ শব্দের অর্থ বা প্রতিশব্দ হচ্ছে কাজে লাগানো বা খাটানো। ব্যবসা বা ক্রয় বিক্রয়ে অর্থকে পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করাকে বলা হয় বিনিয়োগ। 2 নম্বর হচ্ছে ঋণ। ঋণের বিধান হচ্ছে লেনদেনের শর্ত হিসেবে দেয় ঋণের অতিরিক্ত কোনো কিছু আদায় করা যায় না। শর্তের মাধ্যমে অতিরিক্ত কিছু আদায় করা হলে তা হবে সুদ। ইসলামে সুদ হারাম। ঋণের ক্ষেত্রে এটা আর কি। আর বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থ বিনিয়োগ করে পণ্যের উপর বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু ধার্য ও আদায়ের শর্ত করা যায়। এ অতিরিক্ত অর্থই হচ্ছে মুনাফা। ইসলামে মুনাফা হালাল। আজকে অনেক পড়া লাগবে, সকলেই মনোযোগ দিয়ে ধরি। ঠিক আছে, যেহেতু আমাদের সামনে সময় কম, ঠিক আছে, এবং আমাদের সামনে কাজ বেশি, তো এই জন্য আমরা পরীক্ষাটাও একটু দ্রুত নিয়ে নিব ইনশাল্লাহ। নভেম্বরের শুরুতে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, ধরি, তারপরে ইনশাল্লাহ ক্লাস শেষ হলে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। 3 নাম্বার, ঋণ দানের ক্ষেত্রে দাতার উদ্দেশ্য হয় বান্দার উপর উপকার সাধনের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। প্রদত্ত ঋণের অতিরিক্ত কোনো অর্থ বা ফায়দা লাভ করা উদ্দেশ্য থাকে না। দেয় লিখে রাখছে, লিখবে প্রদত্ত, লিখে রাখছে দেয়। আচ্ছা, অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগদাতার উদ্দেশ্য হবে হালাল পদ্ধতিতে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু অর্থাৎ মুনাফা অর্জন করা। হ্যাঁ, এটা বৈধ, কিন্তু ঋণের ক্ষেত্রে এটা জায়েজ না। 4 নাম্বার, ঋণ সর্বাবস্থায় ফেরতযোগ্য। ঋণ গ্রহীতার নিকট ঋণের অর্থ চুরি বা নষ্ট হলে গ্রহীতা ঋণের দায় দায়িত্ব থেকে মুক্ত হয় না। ঋণ গ্রহীতাকে ঋণ পরিশোধ করতেই হয়। অপরদিকে আছে যে বিনিয়োগকৃত মূলধন লাভ লোকসানের সাথে সম্পর্কিত এবং ঝুঁকিপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে বিনিয়োগকৃত মূলধনেই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। 5 নাম্বার, দেখেন, ঋণ গ্রহীতা ঋণের অর্থ ঋণদাতার নির্দেশ মতো খরচ কিংবা ব্যবহার করতে বাধ্য থাকে না। অপরদিকে 5 নাম্বার আছে যে বিনিয়োগকৃত মূলধন উদ্যোক্তা ও মূলধন সরবরাহকারীর পারস্পরিক সম্মতিতে নির্ধারিত ব্যবসায় বিনিয়োগ করা হয়। আচ্ছা, তো এই মোট 5টা পার্থক্য বললো আর কি ঋণ এবং সা- বিনিয়োগের মধ্যে। পরীক্ষা অনেক সময় আসলে আমরা ইনশাল্লাহ সকলে দিয়ে দিব। আচ্ছা, আমাদের এই কিতাব 273 পৃষ্ঠা, তো আমরা আছি 223 পৃষ্ঠা।
মানে আমাদেরকে আর ১-২টা ক্লাসের মধ্যেই এটা শেষ করে দিতে হবে। আমরা আজকে যদি ২৪০-৪৫ পর্যন্ত যাইতে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এটা শেষ করে দেব। আগামী সপ্তাহে ইনশাল্লাহ প্রতিদিন এই ক্লাস হবে। আমরা চেষ্টা করব প্রতিদিন এই ক্লাস করার জন্য। ইসলামী ব্যাংকের বৈদেশিক কার্যাবলী। ইসলামী ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোর মতো বৈদেশিক বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানির জন্য এলসি মানে ঋণপত্র খোলা, পণ্য সামগ্রী রপ্তানি করা এক্সপোর্ট, ৩ নাম্বার বহির্মুখী ও অন্তর্মুখী রিমিটেন্স, রেমিটেন্স রিমিটেন্স লিখে রাখছে। ৪ নাম্বার বৈদেশিক বিল কালেকশন, ৫ নাম্বার বৈদেশিক মুদ্রার বিনিময়, ৬ নাম্বার অন্যান্য যেমন ট্রাভেলার্স চেক ইস্যু, ক্রয় ও বিক্রয়, পবিত্র হজের সাথে সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা, আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি ইস্যুকরণ প্রভৃতি। ইসলামী ব্যাংকসমূহ ইসলামী শরিয়ার ভিত্তিতে বৈদেশিক বাণিজ্য ও বিনিময় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে। এছাড়া ইসলামী ব্যাংকসমূহের শরিয়া কাউন্সিলের সম্মানিত ও বিজ্ঞ উলামায়ে কেরাম আমদানি ও রপ্তানি বাণিজ্যের বিভিন্ন দিকগুলো নিয়ে আরো ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এলসি খোলা তথা আমদানি বাণিজ্য। এলসি যেটাকে বলে আর কি, মানে হচ্ছে আমদানি করা আর কি। তো এখন এই আমদানি বিষয়টা কি এবং এটা আসলে কিভাবে কি করবে বা শরীয়তে বৈধ পদ্ধতি কি, এই সম্পর্কে আলোচনা করবে। দেখেন, আমদানি বাণিজ্যের ক্ষেত্রে সুদী ব্যাংকগুলো যেরকম এলসি খুলে থাকে, ইসলামী ব্যাংকসমূহ আমদানি বাণিজ্য তথা বিদেশ থেকে মালামাল আমদানির ক্ষেত্রে ইসলামী শরিয়ার নীতিমালা ভিত্তিতে এলসি খুলে থাকে। তবে সুদী ব্যাংকসমূহ মূলত সুদের ভিত্তিতে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করে। তারা অন্যদের নিকট থেকে সুদ নেয় এবং সুদ দেয়, কিন্তু ইসলামী ব্যাংকসমূহ কারো নিকট থেকে সুদ নেয় না এবং কাউকে সুদ প্রদানও করে না। ব্যাংক বৈদেশিক বাণিজ্য সহ সকল কর্মকাণ্ডে সুদকে পরিহার করে চলে। যে সকল পণ্যের ক্রয় বিক্রয় ইসলামী শরিয়ায় নিষিদ্ধ কিংবা মানুষের জন্য ক্ষতিকর ও অকল্যাণকর, সে সকল পণ্য আমদানির জন্য ইসলামী ব্যাংক কোনো এলসি খুলে না এবং এ ধরনের খাতে ব্যাংক কোনো প্রকার বিনিয়োগ সাহায্য সহযোগিতাও প্রদান করে না। এমনকি যে সকল খাত সন্দেহযুক্ত হয়, সে সকল খাতেও বিনিয়োগ করা হতে ইসলামী ব্যাংক বিরত থাকে। বিদেশ থেকে যে সকল মালামাল আমদানির ক্ষেত্রে দেশের প্রচলিত আইনে অনুমোদন রয়েছে এবং কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই যা ইসলামী শরিয়ার পরিপন্থীও নয়, এমন সব মালামাল আমদানির ক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ গ্রাহকের পক্ষে নিম্নলিখিতভাবে এলসি খুলে থাকে। বিভিন্ন মালামাল যদি আমরা বাহির দেশ থেকে আমদানি করি, তো এই আমদানির ৩টা সুরত থাকতে পারে। ১ নাম্বার হচ্ছে ১০০% মার্জিনে এলসি খোলা, ২ নাম্বার হচ্ছে আংশিক মার্জিনে এলসি খোলা এবং ৩ নাম্বার হচ্ছে বিনা মার্জিনে এলসি খোলা আর কি। তো এখন এই যে আপনার বলতেছে ১০০% মার্জিনে এলসি খোলা, আংশিক মার্জিনে এলসি খোলা, এই প্রত্যেকটা আসলে কাকে বলে এবং এটার কি মার্জিন দ্বারা আসলে কি উদ্দেশ্য, হ্যাঁ মানে বিস্তারিত এখানে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আপনার অধ্যায়ে আলোচনা করবে। দেখেন, প্রথমে আছে ১০০% মার্জিনে এলসি খোলার নীতিমালা ও পদ্ধতি। ১০০% মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে দু ধরনের অবস্থা হতে পারে, যেমন এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত ১০০% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। ২ নাম্বার, এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ ১০০% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত ১০০% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে তো দেখেন, যদি কেউ এলসি খোলা মানে আমদানি করার ক্ষেত্রে যদি মনে করেন মানে শুল্ক, ভ্যাট এবং অন্যান্য খরচ, হ্যাঁ এবং ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত ১০০% মার্জিন সিস্টেমে আবেদন করে, তাহলে এর দ্বারা কি উদ্দেশ্য এবং কিভাবে করবে। ব্যাংকের গ্রাহক বা আমদানিকারক তার কাঙ্ক্ষিত ও নির্দেশিত পণ্য সামগ্রী বিদেশের নির্ধারিত কোম্পানির নিকট হতে আমদানি করে দেওয়ার জন্য পণ্যের মূল্যের
ইনভয়েস ভ্যালু সাকল্য অর্থ তার নিজস্ব তহবিল হতে ব্যাংকে জমা দেয় এবং এলসি খোলার জন্য ব্যাংকে আবেদন করে। এ ধরনের এলসিকে বলা হয় 100% সিকিউরিটি ভিত্তিক এলসি। এই সিকিউরিটি ভিত্তিক এলসি এটাকেই মার্জিন বলা হয় আর কি। মানে দেখা গেছে এখানে আপনার ব্যাংকের কোনো রিস্ক থাকে না আর কি। এক গ্রাহক যে আছে বা আপনার যে আমদানি করবে সেই সব কিছুর দায়ী দায়িত্ব নিয়ে নেয় আর কি। এলসি খোলা সংক্রান্ত প্রাসঙ্গিক খরচ, ঠিক আছে, যেমন ধরেন পোস্টেজ চার্জ, টেলেক্স চার্জ, ইন্স্যুরেন্স, পরিদর্শন খরচ ও অন্যান্য খরচ আমদানিকারক বহন করে থাকে, ব্যাংক খরচ বহন করবে না। ঠিক আছে। এছাড়া আমদানি তব্য মালামালের যাবতীয় খরচ যেমন শুল্ক, ভ্যাট, মূল্য সংযোজন, কর, সি&এফ চার্জ, পরিবহন ও অন্যান্য যাবতীয় খরচ আমদানিকারক নিজেই বহন করবে বলে অঙ্গীকার করে। এক্ষেত্রে ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না। উল্লেখ্য যে আমদানির ক্ষেত্রে রপ্তানিকারককে বিদেশি মানে বিক্রেতা মালামালের বিক্রয় মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হয়। তাই বিদেশ থেকে আমদানিযোগ্য মালামাল অবাধে আমদানির ক্ষেত্রে আমদানিকারককে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বৈদেশিক বাণিজ্য ও বিনিময় লাইসেন্সপ্রাপ্ত যে কোনো ব্যাংকের সহযোগিতা অবশ্যই নিতে হয়। স্বাভাবিক, ধরেন আপনি বিদেশ থেকে 100 কোটি টাকার মাল আমদানি করবেন। হ্যাঁ, এখন ব্যাংক তো শুধু এখানে একটা মাধ্যম হবে, মানে ব্যাংক হচ্ছে আপনার একটা লাইসেন্স দিবে যে না এই ব্যক্তি বিশ্বস্ত, এই ব্যক্তির মাধ্যমে আপনার লেনদেন করতে পারেন। এখন ব্যাংক যেমন একটা বড় একটা প্রতিষ্ঠান, ব্যাংকের যে একটা বিশ্বস্ততা থাকে, আপনি ব্যক্তি হিসাবে তো ওই বিশ্বস্ততা থাকবে না। তো এই ক্ষেত্রে ব্যাংক এখানে একটা মাধ্যম হবে। সে আপনাকে একটা সিকিউরিটি বা আপনাকে একটা জামানত বা জামিনদার হবে আর কি ব্যাংক। ঠিক আছে। এবং সে এই যে বিদেশি পক্ষ যে আছে তাকে বুঝাবে যে না তার সাথে লেনদেন করা যায়, সে বিশ্বস্ত লোক বা এই জাতীয় কিছু আর কি। এবং যে সে মুদ্রাটা পরিশোধ করবে ওইটাও কিন্তু বিদেশি টাকাতেই পরিশোধ করবে এবং সে কিন্তু ব্যাংকে পরিশোধ করবে এবং সে ব্যাংক থেকে বাংলাদেশি টাকা নিয়ে নেবে এরকম আর কি। তো এই ক্ষেত্রে ব্যাংকের কোনো কোনো আপনার খরচ বা রিস্ক থাকে না এবং এটা 100% মার্জিনে এলসি খোলা এটাকে বলা হয় আর কি। মানে 100% সিকিউরিটি, এটা হচ্ছে আপনার ব্যাংকের পুরোপুরি পায় ব্যাংকের সিকিউরিটি, ব্যাংকের কোনো রিস্ক থাকে না এখানে। আচ্ছা, 100% এলসির ক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ আমদানিকারকের প্রতিনিধি ও জামিনদার হিসাবে মধ্যস্থতাকারীর ভূমিকা ও দায়িত্ব পালন করে থাকে। আর এই দায়িত্ব পালনের জন্যে ব্যাংক তার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা ও প্রশাসনিক অন্যান্য খরচ নির্বাহের জন্যে আমদানিকারকের নিকট হতে পারস্পরিক আলোচনা ও চুক্তির ভিত্তিতে কেবল মাত্র সার্ভিস চার্জ বা কমিশন আদায় করে থাকে। অতঃপর মালামাল পোর্টে আসার পর আমদানিকারক ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে গিয়ে সম্পূর্ণ নিজ খরচে পোর্ট থেকে মালামাল ছাড় করিয়ে নেয়। নিজ খরচে মানে টোটাল দায়িত্বটা আমদানিকারকের থাকবে, ব্যাংক শুধু এখানে একটা শো আর কি। 2 নম্বর পদ্ধতি, এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ 100% মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে, এটা হচ্ছে আগেরটার পার্থক্য আছে। এটা হইতেছে এলসি খোলার পূর্বেই, হ্যাঁ, আর আগেরটা ছিল এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি ইত্যাদি ব্যতীত আর কি, সুবিধা ইত্যাদি ব্যতীত। আর এটা হচ্ছে ব্যাংকের সুবিধা সহ। এলসি খোলার পূর্বেই কিন্তু খরচটা ব্যাংক বহন করবে আর কি, বা আংশিক ব্যাংক বহন করবে আর কি। দেখেন যে 100% মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানিকারক যদি আমদানিগত দ্রব্য মালামালের শুল্ক, মূল্য সংযোজন, কর, সি&এফ চার্জ, পরিবহন ইত্যাদির সম্পূর্ণ বা আংশিক খরচ নির্বাহের জন্য এলসি খোলার পূর্বেই ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে, সে চায় যে ব্যাংকও যেন তার কাছে কিছু বিনিয়োগ করে এবং ব্যাংক বিনিয়োগ সুবিধা দিতে সম্মত, তাহলে এক্ষেত্রে ব্যাংকের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারে। ঠিক আছে। সে চাইতেছে ব্যাংক যেন তার আমদানির মধ্যে হস্তক্ষেপ করে, ব্যাংক যেন এখানে কিছুটা বিনিয়োগ করে, সে নিজে এই পুরাটা রিস্ক নিতে চাইতেছে না, ব্যাংকে শরিক করতে চাইতেছে। তো ব্যাংক চাইলে নিম্নোক্ত 2টা পদ্ধতি বা মুরাবাহা বা মুশারাকা পদ্ধতিতে তার সাথে ডিল করতে পারে। বায়ে মুরাবাহা, ব্যাংক আমদানিকারকের সাথে পারস্পরিক আলোচনা ও
চুক্তিতে তথা গ্রাহক তার নির্দেশিত পণ্য সামগ্রী একটি নির্ধারিত মূল্যে ব্যাংকের নিকট হতে ক্রয় করে নিবে। এই শর্তে ব্যাংক মুরাবাহা নীতিমালার ভিত্তিতে এলসি খুলবে। তবে মুরাবাহা নীতিমালাকে অনুসরণ করা হলে আমদানিকারকের জমাকৃত 100% টাকাকে পণ্যের মূল্য হিসাবে গণ্য করা যাবে না, বরং তা ব্যাংকের নিকট জামানত হিসাবে গণ্য করতে হবে। আমদানি সংক্রান্ত ডকুমেন্টস প্রাপ্তির পর ব্যাংক বিদেশি রপ্তানিকারককে পণ্যের মূল্য পরিশোধ করে পণ্যের মালিক হবে এবং শুল্ক, ভ্যাট, পরিবহন খরচ ইত্যাদি পরিশোধ করে পোর্ট বা বন্দর হতে মালামাল ছাড় করিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। অতঃপর চুক্তি মোতাবেক গ্রাহক একটি নির্ধারিত মূল্যে ব্যাংকের নিকট হতে মালামাল ক্রয় করে ব্যাংকের নিয়ন্ত্রণাধীন হতে মালামাল ছাড় করিয়ে নিবে। 2 নাম্বার দেখেন, আচ্ছা, এই 1 নাম্বারটা আরেকটু আছে, দেখেন। আমদানিকারকের জমাকৃত 100% টাকাকে যদি পণ্যের মূল্য হিসাবে গণ্য করা হয় এবং মালামাল বন্দর থেকে ছাড় করানোর জন্য শুল্ক, ভ্যাট, পরিবহন অন্যান্য খরচ বাবদ গ্রাহকের অনুরোধে ব্যাংক বিনিয়োগ সুবিধা প্রদান করে, তাহলে এক্ষেত্রে তার মুরাবাহা পদ্ধতি হবে না, বরং তা মুশারাকা পদ্ধতিতে অনুসরণ করতে হবে। কারণ মালামাল ক্রয় ও ছাড়করণে পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহক উভয়ে অংশীদার। যদি মুশারাকা পদ্ধতি হয় সেক্ষেত্রে কি সিস্টেম, যে ব্যাংক আমদানিকারক বা গ্রাহকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে মুশারাকা নীতিমালার ভিত্তিতে এলসি খুলতে পারে। এক্ষেত্রে আমদানিকারকের জমাকৃত অর্থকে পণ্যের মূল্য হিসাবে গণ্য করা হবে। অতঃপর বন্দরে মালামাল আসার পর ব্যাংক মালামালের সম্পূর্ণ বা আংশিক শুল্ক, মূল্য সংযোজন কর, সি&এফ চার্জ, পরিবহন ইত্যাদির খরচ নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিয়ে আমদানি বাণিজ্যে ব্যাংক আমদানিকারকের সাথে অংশীদার হবে। অতঃপর আমদানি মালামাল বিক্রি করে যদি মুনাফা হয় তাহলে অর্জিত মুনাফা চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও আমদানিকারকের মধ্যে বন্টন করা হবে। আর লোকসান হলে ব্যাংক ও আমদানিকারক তাদের স্ব স্ব পুঁজির অনুপাতে লোকসান বহন করবে। এই পদ্ধতি ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেহেতু মুশারাকা পদ্ধতির মধ্যে সাধারণত ঝুঁকি থাকবেই, ঠিক আছে। দেখেন, এবার বলবে যে আংশিক মার্জিনে এলসি খোলার নীতিমালা ও পদ্ধতি। আংশিক মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে 2 ধরনের অবস্থা হতে পারে, যেমন এলসি খোলার আগেরটার মতোই সেম। এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে 1 নম্বর সুরত। 2 নম্বর সুরত হচ্ছে এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। এখন 1 নম্বর সুরত বলতেছে যে এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে আমদানিকারক মানে গ্রাহক তার কাঙ্ক্ষিত মালামাল বিদেশ থেকে আমদানি করার জন্য মালামালের মূল্যের সাকুল্য অর্থ এলসি খোলার পূর্বে ব্যাংকে জমা দিতে সক্ষম না হয়ে মালামালের আংশিক মূল্য সিকিউরিটি হিসাবে, যেমন এলসি মূল্যের 25%, 30% এরকম আর কি 50% হারে ব্যাংকে জমা দিয়ে এলসি খোলার জন্য আবেদন করে এবং মালের অবশিষ্ট ক্রয় মূল্য ডকুমেন্টস আসার সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে বন্দর থেকে মালামাল সম্পূর্ণ নিজ খরচে ছাড় করাবে বলে অঙ্গীকার করে। একে আংশিক সিকিউরিটি ভিত্তিক এলসি এবং ডকুমেন্টস নগদ ছাড়করণ বলে। এছাড়া এলসি খোলা এবং বন্দর থেকে মালামাল ছাড়করণ সম্পর্কিত খরচ, যেমন ইন্স্যুরেন্স, ডাক, টেলেক্স শুল্ক, ভ্যাট ও অন্যান্য যাবতীয় খরচ আমদানিকারক নিজ তহবিল হতে বহন করবে বলেও অঙ্গীকার করে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের পক্ষে প্রতিনিধি ও জামিনদার হিসাবে এলসি খুলে এবং রপ্তানিকারককে তার মালামালের মূল্য পরিশোধের পূর্ণ নিশ্চয়তা প্রদান করে। এ অবস্থায় প্রস্তাবিত এলসির বিপরীতে আমদানিকারক সিকিউরিটি অর্থাৎ জামানত বাবদ জমাকৃত অর্থ ব্যাংকের নিকট আমদানি দ্রব্য মালামালের আংশিক মূল্য হিসাবে গণ্য হয়। এক্ষেত্রে ব্যাংকের অতিরিক্ত ঝুঁকি বহন করতে হয় এবং ব্যাংকের দায়িত্ব বেশি থাকে।
সিকিউরিটি ভিত্তিক এলসির তুলনায় কিছু বেশি কমিশন লাভের ভিত্তিতে ব্যাংক এলসি খুলে থাকে এবং ডকুমেন্টস আসার পর খুব কম সময়ের মধ্যে আমদানিকারক ব্যাংক থেকে ডকুমেন্টস নিয়ে সম্পূর্ণ নিজ খরচে বন্দর থেকে মালামাল ছাড় করিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না, তবে ব্যাংকে জামিনদার হিসাবে অত্যন্ত ঝুঁকি বহন করতে হয় এবং অধিক দায়িত্ব পালন করতে হয়। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বর স্রোত। এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ আংশিক মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে আমদানিকারক যদি পণ্যের আংশিক মূল্য জমা দিয়ে অবশিষ্ট মূল্য কিংবা বন্দর থেকে মালামাল ছাড় করানোর আনুষঙ্গিক খরচ যেমন আমদানি মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ চার্জ, পরিবহন ইত্যাদি সম্পূর্ণ বা আংশিক নির্বাহের জন্য এলসি খোলার পূর্বে ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংকও তাতে সম্মতি জ্ঞাপন করে, তাহলে এক্ষেত্রে ব্যাংকে পূর্বের ন্যায় মুরাবাহা অথবা মুশারাকা এর যে কোনো একটি পদ্ধতিকে অনুসরণ করতে হয়। মুশারাকা পদ্ধতি অনুসরণ করা হলে আমদানিকারকের জমাকৃত অর্থকে পণ্যের মূল্য হিসাবে গণ্য করা হবে। আর মুরাবাহা পদ্ধতিতে অনুসরণ করা হলে আমদানিকারকের জমাকৃত অর্থকে আমদানিতব্য পণ্যের মূল্য হিসাবে গণ্য করা যাবে না, বরং ব্যাংকের নিকট জামানত হিসাবে গণ্য করতে হবে। আংশিক মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের নিকট হতে প্রয়োজনে স্থাবর সম্পত্তি বন্ধক হিসাবে গ্রহণ করতে পারে। আচ্ছা, তারপরে শূন্য মার্জিনে এলসি খোলার পদ্ধতি ও নীতিমালা। শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে দু ধরনের অবস্থা হতে পারে, আগের অবস্থায় আর কি। ঠিক আছে, এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্য, শুল্ক, ভ্যাট, অন্যান্য খরচ সাজানো গোছানোটা সুন্দর হয় নাই, এটা অন্য আগের মানে সিস্টেমটা, যেহেতু তিনটা এক পদ্ধতি সেটা একসাথে লেখা যাইতো আর কি। যাই হোক, তারপরে বিস্তারিত লিখছে। এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা। 1 নম্বর, এলসি খোলার পূর্বেই গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা ব্যতীত শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে গ্রাহক তার কাঙ্ক্ষিত মালামাল বিদেশের নির্ধারিত কোম্পানির নিকট হতে আমদানি করার লক্ষ্যে এলসি খোলার জন্য ব্যাংক আবেদন জানায়, কিন্তু মালামালের সম্পূর্ণ বা আংশিক ক্রয় মূল্য কিংবা কোনো নগদ জামানত ব্যাংকে জমা দিতে সক্ষম হয় না। অবশ্য এক্ষেত্রে গ্রাহক বিশ্বস্ততার জন্য অন্য কোনো স্থাবর সম্পত্তি যেমন জায়গা জমি, বাড়িঘর, দালানকোঠা ইত্যাদি ব্যাংকে জামানত হিসেবে বন্ধক রাখতেও পারে কিংবা নাও রাখতে পারে। এছাড়া এলসি খোলার অন্যান্য খরচ যেমন ইন্স্যুরেন্স, টেলেক্স চার্জ, পোস্টেজ চার্জ ইত্যাদি গ্রাহক বহন করে এবং ডকুমেন্টস আসার সাথে সাথে গ্রাহক মালামালের মূল্যের সাকল্য অর্থ ব্যাংকে জমা দিবে বলে অঙ্গীকার করে। এরূপ ক্ষেত্রে ব্যাংক তার গ্রাহকের প্রতি বিশ্বস্ততার ভিত্তিতে গ্রাহকের প্রতিনিধি ও জামিনদার হিসাবে এলসি খুলে থাকে। এরূপ এলসিকে বলা হয় শূন্য মার্জিনে নীল মার্জিন এলসি খোলা। আর কি এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের মূল্য পরিশোধ করার জন্য গ্রাহকের পক্ষে জামিনদার ও প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে থাকে। এরূপ ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব ও ঝুঁকি থাকে সর্বাধিক। ব্যাংক গ্রাহকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত সার্ভিস চার্জ কমিশনের ভিত্তিতে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। অতঃপর ডকুমেন্টস আসার পর গ্রাহক তার অঙ্গীকার অনুযায়ী মালামালের মূল্যের সাকল্য অর্থ পরিশোধ করে এবং সম্পূর্ণ নিজ খরচে বন্দর হতে মালামাল ছাড় করিয়ে নেয়। 2 নম্বর, এলসি খোলার পূর্বে গ্রাহক কর্তৃক আমদানি উত্তর পণ্যের মূল্য, শুল্ক, ভ্যাট ও অন্যান্য খরচ বাবদ ব্যাংকের বিনিয়োগ সুবিধা সহ শূন্য মার্জিনে এলসি খোলার জন্য আবেদন করা হলে শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানিকারক যদি এলসি খোলার পূর্বেই ব্যাংকের 100% বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংক তাতে সম্মত হয়, তাহলে এক্ষেত্রে মুরাবাহা পদ্ধতিকে অনুসরণ করবে। মুরাবাহা পদ্ধতিতে গ্রাহক ব্যাংকের নিকট থেকে আমদানি পণ্য সামগ্রী একটি নির্ধারিত মূল্যে ক্রয় করে নিবে। এই চুক্তিতে ব্যাংক পণ্য সামগ্রী আমদানি করবে, অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। গ্রাহক পূর্বে চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা অর্থাৎ পণ্যের বিক্রয় মূল্য
একসাথে পরিশোধ করে সমস্ত মালামাল একসাথে সরবরাহ নিতে পারবে, অথবা যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামালও সরবরাহ নিতে পারবে। ব্যাংক পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে গ্রাহক যদি এলসি খোলার পূর্বে আমদানি উত্তর ব্যাংকের 100% বিনিয়োগ সুবিধা না চেয়ে বরং আংশিক বিনিয়োগ সুবিধা সহ এলসি খোলার জন্য আবেদন করে এবং ব্যাংক তাতে সম্মতি হয়, তাহলে এক্ষেত্রে মুশারাকা পদ্ধতি অনুসরণ করা হবে। 50-50 হবে তখন আর কি, ব্যাংক অর্ধেক শরিক থাকবে, গ্রাহক বা আমদানিকারক যে আছে সে অর্ধেক শরিক থাকবে। এখন যদি 100% মার্জিনে এলসি খুলে ক্ষেত্রে বিনিয়োগ সিস্টেম কি পদ্ধতি কি এগুলো বলবে, দেখেন। 100% সিকিউরিটি ভিত্তিক এলসি খোলার ক্ষেত্রে সাধারণত ব্যাংকের কোনো অর্থ বিনিয়োগ করতে হয় না। ব্যাংক নির্ধারিত সার্ভিস চার্জ বা কমিশন এর বিনিময়ে আমদানি বাণিজ্যে গ্রাহকের প্রতিনিধি ও জামিনদার হিসেবে ভূমিকা পালন করে থাকে। অতঃপর শিপিং ডকুমেন্টস ব্যাংকে পৌঁছার পর গ্রাহক পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক সম্পূর্ণ নিজ খরচ নিজ দায়িত্বে ব্যাংক থেকে শিপিং ডকুমেন্টস নিয়ে পোর্ট থেকে মালামাল ছাড় করিয়ে নেয়। যদি শিপিং ডকুমেন্টসে কোনো ত্রুটি না থাকে, কোনো সময় দেখা যায় গ্রাহক তার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ চার্জ, পরিবহন ইত্যাদি খরচ সম্পূর্ণ বা আংশিক নিজ তহবিল হতে নগদ পরিশোধ করে পোর্ট থেকে মালামাল ছাড় করাতে সক্ষম হয় না। এমত অবস্থায় গ্রাহক উপরোক্ত খরচ মেটানোর জন্য ব্যাংকের নিকট বিনিয়োগের বিনিয়োগ সুবিধা লাভের জন্য আবেদন করে। এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে ইসলামী ব্যাংক নিম্নের যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারে। মানে ব্যয় মুরাবাহা পদ্ধতি বা মুশারাকা পদ্ধতি দুইটার যে কোনো অবলম্বন করতে পারে। মুরাবাহা পদ্ধতি, ব্যাংক এক্ষেত্রে মুরাবাহা নীতিমালার ভিত্তিতে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। ব্যাংক ও আমদানিকারকের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে এবং আমদানিকারক আমদানি পণ্য ব্যাংকের নিকট হতে লাভসহ একটি নির্ধারিত মূল্যে ক্রয় করে নিবে। এই শর্তে ব্যাংক আমদানি পণ্যের মূল্য অন্যান্য খরচ যেমন শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদি পরিশোধ করে পণ্যের মালিক হবে। অতঃপর ব্যাংক পোর্ট থেকে মালামাল ছাড় করে ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। গ্রাহক চুক্তি মোতাবেক পণ্যের মূল্য একসাথে পরিশোধ করে ব্যাংকের গুদাম হতে মালামাল ডেলিভারি নিতে পারবে, অথবা যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামাল ডেলিভারি নিতে পারবে। এভাবে ব্যাংক ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। মনে রাখতে হবে যে মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগের ক্ষেত্রে আমদানিকারক এলসি খোলার সময় যে 100% মূল্য ব্যাংকে জমা দিয়েছিল তা আমদানি পণ্যের মূল্য হিসাবে গণ্য করা যাবে না, বরং তা ব্যাংকের নিকট সিকিউরিটি অর্থাৎ জামানত হিসাবে গণ্য করতে হবে। যদি আমদানি পণ্যের মূল্য হিসাবে গণ্য করা হয় তাহলে তার মুরাবাহা হবে না, বরং মুশারাকা নীতিমালা অনুসরণ করতে হবে। তখন তো ব্যাংকও এখানে শরিক হয়ে যাবে। এই জন্য ব্যাংকের এটা জামানত হিসাবে থাকবে গ্রাহকের টাকাটা আর কি ব্যাংকের কাছে। আর মুশারাকা পদ্ধতি যদি হয়, যদি পণ্যের মূল্য ধরা হয় মুশারাকা পদ্ধতি, তখন বলতেছে যে ব্যাংক মুশারাকা নীতিমালার ভিত্তিতে মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ চার্জ, পরিবহন খরচ ইত্যাদি বহন করতে পারে। যেহেতু 100% এলসি গ্রাহক কর্তৃক মালামালের ক্রয় মূল্য পরিশোধ করা হয়েছে, কাজে অন্যান্য খরচ সম্পূর্ণ বা আংশিক ব্যাংক বহন করে গ্রাহকের সাথে মালামালের মালিকানায় অংশীদার হতে পারে। অতঃপর মালামাল বিক্রি করে যদি মুনাফা অর্জিত হয় তাহলে চুক্তি মোতাবেক মুনাফা ব্যাংক ও গ্রাহকের মধ্যে ভাগ করা হবে। আর যদি লোকসান হয় তাহলে ব্যাংক ও গ্রাহক কর্তৃক প্রত্যেকের মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হবে। এই পদ্ধতি ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এরপরে 3 নম্বর করজ। মালামালের শুল্ক, ভ্যাট, সিএনএফ এজেন্ট এর চার্জ, পরিবহন খরচ ইত্যাদি পরিশোধের জন্য ব্যাংক গ্রাহককে কর্জে হাসানা প্রদান করতে পারে। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারে না। তবে কর্জে হাসানা প্রদান করা হলে ব্যাংক আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু ব্যাংকে সংরক্ষিত অর্থ হচ্ছে জনগণের অর্থ, তাদের সঞ্চিত আমানত এবং বিনিয়োগ, কাজেই জনগণের অর্থের যাতে কোনো ক্ষতি না হয় এবং অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যাতে ভালো মুনাফা প্রদান করা যায় সেদিকেও ব্যাংকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আংশিক বা শূন্য মার্জিনে এলসিতে আমদানি উত্তর বিনিয়োগ পদ্ধতি। সিকিউরিটি ভিত্তিক তথা আংশিক মার্জিন অথবা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিপিং ডকুমেন্টস ব্যাংকে পৌঁছার পর গ্রাহক তার পূর্ব প্রতিশ্রুতি মোতাবেক মালামালের অবশিষ্ট মূল্য
তাৎক্ষণিক বিবিধ কারণে নগদ পরিশোধ করে ডকুমেন্টস ছাড় করাতে সক্ষম হয় না। অনেক সময় এরকম হয়, হ্যাঁ, টাকা থাকে না হাতে, হ্যাঁ, এরকম অনেক সময় হয় আর কি। যদি এরকম হয় তখন কি হবে দেখেন। এছাড়া পোর্ট থেকে মালামাল ছাড় করানোর প্রয়োজনীয় খরচ যেমন শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদি সম্পূর্ণ বা আংশিক খরচ বহন করার সামর্থ্য থাকে না। এমত অবস্থায় গ্রাহক ব্যাংকের বিনিয়োগ সুবিধা লাভের জন্য এবং বিদেশি সরবরাহকারীকে মালামালের মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য আবেদন করে। এক্ষেত্রে ইসলামী ব্যাংকসমূহ নিম্নলিখিত যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে। এখন যেহেতু সে মালামাল নিয়ে আসছে, এখন তো এটা ছাড়াই নিতে হবে, এবার টাকাও দিতে হবে, কিন্তু তার কাছে এই মুহূর্তে যেহেতু টাকা নাই, এই জন্য সে কি করবে ওইটা বলতেছে দেখেন। ব্যাংকের কাছে যদি আবেদন করে তখন ব্যাংক আহ, আহ, তার আবেদন রক্ষা করতে পারে, সমস্যা নাই। তবে সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা পদ্ধতির যে কোনো একটা অনুসরণ করা লাগবে। ঠিক আছে, দেখেন। ১ নাম্বার মুরাবাহা পদ্ধতি। মুরাবাহা নীতিমালার ভিত্তিতে ব্যাংক আমদানি মালামালের বিপরীতে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। এই পদ্ধতিতে ব্যাংক তার গ্রাহক বা আমদানিকারকের অনুরোধে এবং গ্রাহক ভবিষ্যতে একটি নির্ধারিত সময়ে একটি নির্ধারিত মূল্যে ক্রয় মূল্য, অন্যান্য খরচ, লাভ ব্যাংকের নিকট হতে মালামাল ক্রয় করে নিবে। এ শর্তে ব্যাংক মালামালের মূল্য বিদেশি সরবরাহকারীকে পরিশোধ করে দিবে। এছাড়া ব্যাংক মালামালের শুল্ক, ব্যাট, পরিবহন, অন্যান্য যাবতীয় খরচ বহন করে মালামাল ব্যাংকের আয়ত্তাধীন আহ, নিয়ে আসবে। এতে আমদানিকারকের অনুরোধে মূল্য পরিশোধ সূত্রে মালামালের উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। অতঃপর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। গ্রাহক তার চুক্তি মোতাবেক মালামালের বিক্রয় মূল্য একসাথে পরিশোধ করে সমস্ত মালামাল একসাথে ব্যাংকের নিকট হতে ডেলিভারি নিতে পারবে, অথবা চুক্তি মোতাবেক যত টাকা পরিশোধ করবে তত টাকার মালামাল ডেলিভারি নিতে পারবে। অথবা মুরাবাহা মুআজ্জাল পদ্ধতিতে প্রয়োজনীয় জামানতের বড় করে দেই জামানতের বিপরীতে ব্যাংক কর্তৃক আমদানিকারককে আগে মালামাল সরবরাহ দেওয়া হবে এবং মূল্য পরিশোধ করা হবে ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে। মুরাবাহা পদ্ধতিতে যদি বিনিয়োগ দেওয়া হয় তাহলে এলসি খোলার সময় এবং পরবর্তীতে আমদানি কারক ব্যাংকে সিকিউরিটি হিসেবে যে অর্থ জমা দিয়েছিল তাকে মালামালের আংশিক মূল্য হিসাবে গণ্য করা যাবে না, বরং তা ব্যাংকের নিকট জামানত হিসাবে গণ্য হবে। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, ব্যাংক যদি চায় তার সাথে মুশারাকা সিস্টেমে লেনদেন করবে, সেটাও পারে। দেখেন, আংশিক মার্জিন বা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে আমদানি মালামালের বিপরীতে ব্যাংক মুশারাকা পদ্ধতিতেও বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। মুশারাকা পদ্ধতি অবলম্বন করা হলে আমদানিকারকের দেওয়া সিকিউরিটির টাকাকে মালের আংশিক মূল্য হিসাবে গণ্য করতে হবে, জামানত হিসাবে নয়। এক্ষেত্রে ব্যাংক আমদানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না, বরং মালামাল বিক্রি করে যে মুনাফা অর্জিত হবে তা চুক্তি মোতাবেক, যেমন এত পার্সেন্ট ইত্যাদি হারে ব্যাংক এবং আমদানিকারকের মধ্যে ভাগ করা হবে। আর যদি লোকসান হয় তাহলে প্রত্যেকের বিনিয়োগকৃত মূলধনের অনুপাতে লোকসান বহন করতে হবে। মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ করা ব্যাংকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, চাইলে মুদারাবা পদ্ধতিতেও বিনিয়োগ করতে পারে। দেখেন, আংশিক মার্জিন বা শূন্য মার্জিনে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক মুদারাবা নীতিমালার ভিত্তিতে গ্রাহককে সম্পূর্ণ পুঁজি সরবরাহ দিতে পারে। ব্যাংক কেবল পুঁজি সরবরাহ করবে আর গ্রাহক মাল আমদানি করে তা বিক্রি করবে। এক্ষেত্রেও ব্যাংক নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারে না, বরং আমদানি কারবারে যদি কোনো মুনাফা অর্জিত হয় তাহলে তা চুক্তি মোতাবেক ব্যাংক এবং গ্রাহকের মধ্যে ভাগ করা হবে, আর লোকসান হলে পুঁজির মালিক হিসেবে ব্যাংককেই বহন করতে হবে। তবে ব্যাংক যদি এলসি খোলা এবং আমদানি বাণিজ্যের অন্যান্য কার্যাদি সম্পাদনের জন্য আমদানিকারকের প্রতিনিধি মানে উকিল ও জামিনদার হিসেবে দায়িত্ব পালন করে তাহলে ব্যাংক নির্ধারিত হারে সার্ভিস চার্জ কিংবা বিশেষ ফি আদায় করতে পারবে। মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ করাও ঝুঁকিপূর্ণ। এই পদ্ধতিতে গ্রাহকের অসততার কারণে ব্যাংকের মুনাফা তো দূরের কথা, মূলধনও গায়েব হতে পারে। কর্জ, আংশিক বা শূন্য মার্জিনে এলসি খোলার পর আমদানি পণ্যের মূল্য পরিশোধ এবং বন্দর হতে মালামাল ছাড় করানো সম্পর্কিত
যাবতীয় খরচ নির্বাহে ব্যাংক আমদানিকারককে কর্জ হিসাবে প্রদান করতে পারে। ব্যাংক চাইলে গ্রাহককে যদি বিশ্বস্ত লোক হয় তাকে কর্জে হাসানা দিতে পারে, ঠিক আছে, এটাও সুযোগ আছে। কর্জের ক্ষেত্রে ব্যাংক কোনো মুনাফা আদায় করতে পারবে না, এই পদ্ধতি ব্যাংকের জন্য আর্থিকভাবে ক্ষতি ও ঝুঁকিপূর্ণ হবে। এটা ঝুঁকি থাকে বিশ্বস্ত লোক না হইলে সমস্যা। আমদানি উত্তর অল্প সময়ের জন্য বিনিয়োগ নীতিমালা। আমদানি বাণিজ্যে ইসলামী ব্যাংক সমূহকে অত্যন্ত ঝুঁকি নিয়ে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করতে হয়, কারণ ব্যাংক কাউকে সুদ প্রদান করে না এবং কারো নিকট হতে সুদ গ্রহণও করে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাংকে শিপিং ডকুমেন্টস আসার পর গ্রাহক তার প্রতিশ্রুতি মোতাবেক অর্থের অভাবে মালামালের অবশিষ্ট বা সম্পূর্ণ মূল্য পরিশোধ করে তাৎক্ষণিক ডকুমেন্টস ছাড় করায় না বা করতে পারে না, বরং কয়েকদিন সময় চায় এবং বিদেশি সরবরাহকারীকে মূল্য পরিশোধ করে দেওয়ার জন্য ব্যাংকে অনুরোধ করে এবং স্বল্প সময়ের মধ্যেই গ্রাহক ব্যাংকের পাওনা পরিশোধ করে ডকুমেন্টস ছাড় করায় পুট থেকে সম্পূর্ণ নিজ খরচে মালামাল ছাড় করাবে বলে পুনঃ অঙ্গীকার করে। এক্ষেত্রে বৈদেশিক বিনিময় নীতি অনুসারে এবং ব্যাংকের অঙ্গীকার অনুযায়ী বিদেশি সরবরাহকারীকে 72 ঘন্টা তথা 3 দিনের মধ্যে মালের মূল্য পরিশোধ করতে ব্যাংক বাধ্য থাকে। এমত অবস্থায় ব্যাংক নিম্নের যে কোনো পদ্ধতি অনুসরণ করতে পারে। 1 নম্বর, মুরাবাহা। ব্যাংক গ্রাহকের অনুরোধে মুরাবাহা পদ্ধতিতে আমদানি মালের মূল্য নিজ তহবিল হতে পরিশোধ করে ক্রয় সূত্রে মালের মালিক হয়ে যাবে। মালামাল ব্যাংকের নিয়ন্ত্রণাধীন থাকবে। যখন ধরেন আমদানিকারকের কোনো টাকা পয়সা নাই, সে কোনো রিস্কে পড়ে গেছে বা এই মুহূর্তে সে মালামাল ছাড় করাতে পারবে না, তখন ব্যাংকের মাধ্যমে আবেদন করলে ব্যাংক মুশারাকা বা মুরাবাহা যে পদ্ধতি আছে এই অনুযায়ী তার সাথে লেনদেন করতে পারে। মালামাল বোর্ড থেকে ছাড় করানোর প্রয়োজনীয় ডকুমেন্টস ব্যাংকের আয়ত্তাধীন থাকবে। যেহেতু ব্যাংক ডকুমেন্টস নিয়ে ডিল করে এবং ডকুমেন্টসের উপরেই নির্ভর করে মালামাল বুঝে পাওয়া আর না পাওয়া, এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সুতরাং এই হিসাবে ডকুমেন্টসকেই মালামালের স্থলাভিষিক্ত ধরা হবে। গ্রাহকও একটি নির্ধারিত মূল্যে মালামাল ব্যাংকের নিকট হতে ক্রয় করে নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হবে। ব্যাংক কর্তৃক আমদানি পণ্যের মূল্য পরিশোধ করার পর ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। পরবর্তীতে গ্রাহক এসে চুক্তি মোতাবেক ব্যাংকের টাকা পরিশোধ করে ডকুমেন্টস ব্যাংক থেকে নিয়ে পোর্ট হতে মালামাল ছাড় করিয়ে নেবে। কিন্তু এক্ষেত্রে গ্রাহক যদি তার চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হয় কিংবা পোর্ট হতে অন্যান্য যাবতীয় খরচ দিয়ে মালামাল ব্যাংকের গুদামে বা নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাংকের নিকট আবেদন করে, তাহলে এক্ষেত্রে ব্যাংক সম্পূর্ণ খরচ অর্থাৎ শুল্ক, ভ্যাট, পরিবহন ইত্যাদি খরচ বহন করে পোর্ট হতে মালামাল ছাড় করিয়ে ব্যাংকের গুদামে নিয়ে আসবে। অতঃপর গ্রাহক চুক্তি মোতাবেক মালামালের মূল্য একসাথে বা কিস্তিতে পরিশোধ করে ব্যাংকের গুদাম হতে মালামাল ডেলিভারি করে নিয়ে যাবে। মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে দ্বিতীয়বার মালের ক্রয় বিক্রয় চুক্তি করা যায় না, কারণ এতে একই জিনিসের দুইবার ক্রয় বিক্রয় হয়ে যায়, যেটা শরীয়ত সম্মত নয়, যেটাকে বলা সফকা ফিস সফকা। এক চুক্তির মধ্যে দুই চুক্তি জায়েজ নয়। কারণ ব্যাংক যখন মালের মূল্য পরিশোধ করেছিল তখনই ব্যাংক গ্রাহকের আবেদন অনুযায়ী মালের মালিক হয়েছিল এবং গ্রাহক মালের মূল্য পরিশোধ করে ব্যাংকের নিকট হতে মালামাল ডেলিভারি নিবে, এ শর্তে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হয়েছে। কাজেই অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের পর যদি গ্রাহকের মালামাল নেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রথমবারই মুরাবাহা পদ্ধতিতে ব্যাংকের গুদামে মালামাল রাখার জন্য চুক্তিবদ্ধ হওয়া উচিত, নতুবা একই জিনিসের দুইবার বেচাকেনা হবে, যা শরীয়তসম্মত নয়। করজ। ব্যাংক স্বল্প সময়ের জন্য গ্রাহককে করজ প্রদান করতে পারে, যা দিয়ে মালামালের মূল্য পরিশোধ করা হবে এবং এর বিপরীতে কোনো মুনাফা আদায় করা যাবে না। ডকুমেন্টস ব্যাংকের নিকট জামানত হিসেবে থাকবে, কিন্তু আমদানি পণ্যের মালিক থাকবে গ্রাহক বা আমদানিকারক। অতঃপর গ্রাহক একটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ করে তার পূর্ব চুক্তি মোতাবেক ডকুমেন্টস ছাড় করিয়ে নিবে। কর্জ প্রদানের পর পরবর্তীতে গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের ঋণ পরিশোধ করে ডকুমেন্টস ছাড় করাতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক নিজ খরচে পোর্ট থেকে মালামাল ছাড় করিয়ে নিয়ে তার নিলামে বিক্রি করে ব্যাংকের পাওনা আদায় করবে। এতে যদি সম্পূর্ণ পাওনা আদায় না হয় তাহলে অবশিষ্ট পাওনা আদায়ের জন্য ব্যাংক চুক্তি মোতাবেক আমদানিকারকের বিরুদ্ধে আমদানিকারকের বিরুদ্ধে মাঝখান দিয়ে পৃষ্ঠা
আমদানিকারকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবে। মাঝখান দিয়ে 2 পৃষ্ঠা কি নাই? আছে তো, কিন্তু এই 2 পৃষ্ঠা শো করতেছে না কেন জানি, বুঝলাম না। অন্যদিকে আমদানিকারক যদি মুরাবাহা পদ্ধতিতে ব্যাংকের বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করে, তাহলে গ্রাহক ব্যাংকের নিকট হতে একটি নির্ধারিত মূল্যে মালামাল ক্রয় করে নিবে। এই শর্তে ব্যাংক মুরাবাহা পদ্ধতিতে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। মাঝখানে 2 পৃষ্ঠা সাদা হয়ে গেল, বুঝলাম না কিছু। আল্লাহু আলাম। আচ্ছা, 37 নম্বর পৃষ্ঠা দেখেন। ব্যাংক টু ব্যাংক এলসি খোলা, রপ্তানির উদ্দেশ্যে আমদানি। কারক রপ্তানি পণ্য উৎপাদনের লক্ষ্যে বিদেশ থেকে কাঁচামাল আমদানির জন্য ব্যাংকের নিকট, মানে ব্যাংক টু ব্যাংক এলসি খোলার জন্য আবেদন জানায়। এক্ষেত্রে ব্যাংক গ্রাহকের একান্ত অনুরোধে এক্সপোর্ট মাস্টার এলসি এক্সপোর্ট এলসি এর বিপরীতে রপ্তানি পণ্য তৈরির লক্ষ্যে বিদেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির জন্য বিলম্বে মূল্য পরিশোধের শর্তে ব্যাক টু ব্যাক এলসি খুলে থাকে। বিনিময়ে ব্যাংক তার মুওয়াক্কিলের নিকট হতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে ব্যাংকের নির্ধারিত হারে সার্ভিস চার্জ গ্রহণ করে। এক্ষেত্রে এক্সপোর্ট ব্যাংকের নিকট হতে লিন থাকে, অর্থাৎ ব্যাংকের লোন থাকে আর কি, দায় দেনা পরিশোধ না হওয়া পর্যন্ত মাস্টার এলসি ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ এলসি আর কি। অভ্যন্তরীণ এলসি, এটা ইসলামী ব্যাংকসমূহ অভ্যন্তরীণ আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক তার গ্রাহকের অনুরোধে অভ্যন্তরীণ এলসি খোলা, এলসি অ্যাডভার্টাইজ করা, হ্যাঁ, ইনল্যান্ড বিল নেগোসিয়েট করা ইত্যাদি যাবতীয় কাজ সম্পাদন করে থাকে। ব্যাংক বিনিময়ে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কমিশন সার্ভিস চার্জ আদায় করে। এছাড়া ব্যাংক ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে মুরাবাহা, মুশারাকা, করজ ইত্যাদি পদ্ধতিতে আভ্যন্তরীণ আমদানি বাণিজ্যে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করে মালামাল ক্রয় বিক্রয় করে থাকে। আভ্যন্তরীণ এলসির ক্ষেত্রে ব্যাংক বৈদেশিক পদ্ধতিকে অনুসরণ করে। আমদানি বাণিজ্যে সম্ভাব্য ত্রুটিসমূহ দূর করার জন্য ব্যাংকের শরিয়া কাউন্সিল ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে রপ্তানি বাণিজ্য। ট্রেডিশনাল ব্যাংকগুলোর ন্যায় ইসলামী ব্যাংকসমূহ রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রপ্তানি বাণিজ্যে ইসলামী ব্যাংকের কার্যক্রম সুদভিত্তিক নয়, বরং ইসলামী শরিয়ার নীতিমালার ভিত্তিতে সুদবিহীনভাবে পরিচালিত। ব্যাংক তার মুওয়াক্কিল, মানে রপ্তানিকারকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে এলসি, অ্যাডভার্টাইজিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট ইত্যাদি যাবতীয় ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। এছাড়া ফরেন বিল পারচেস, বিল কালেকশন, রপ্তানি বাণিজ্যে বিনিয়োগ ইত্যাদি ইসলামী ব্যাংক শরিয়া নীতিমালার ভিত্তিতে পরিচালনা করে থাকে। রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয়াদি নিয়ে ব্যাংকের শরিয়া কাউন্সিল আরও ব্যাপকভাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। রপ্তানি পূর্বে বিনিয়োগ নীতিমালা ও পদ্ধতি। দেশীয় রপ্তানিকারকগণ তথা ব্যাংকের গ্রাহক বিদেশস্থ আমদানিকারকের নিকট হতে এলসি অর্থাৎ মালামাল সরবরাহের অর্ডার পাওয়ার পর অনেক সময় রপ্তানিকারক স্বীয় পুঁজির অভাবে রপ্তানি পণ্য উৎপাদন করতে পারে না। এমত অবস্থায় রপ্তানিকারক কাঁচামাল ক্রয়, রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন খরচ ও অন্যান্য ব্যয়ভার নির্বাহের জন্য ব্যাংকের নিকট বিনিয়োগ সুবিধা লাভের জন্য আবেদন করে। এক্ষেত্রে ব্যাংক রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা ও অন্যান্য খরচ নির্বাহের জন্য নিম্নলিখিত পদ্ধতিতে রপ্তানিকারককে বিনিয়োগের সুবিধা প্রদান করতে পারে। বায়ে মুশারাকা পদ্ধতি। রপ্তানি পণ্য মুশারাকা পদ্ধতি 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে মুদারাবা পদ্ধতি। দ্বিতীয় পৃষ্ঠা থেকে আছে, দেখেন একটু পড়ি আর পরে এখান থেকে মিলে যাবে। বায়ে মুশারাকা পদ্ধতি। রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, পরিবহন ইত্যাদির ব্যয়ভার নির্বাহের জন্য ইসলামী ব্যাংক তার মুওয়াক্কিল রপ্তানিকারকের সাথে মুশারাকা অর্থাৎ লাভ লোকসানের অংশীদারিত্বের ভিত্তিতে পুঁজি বিনিয়োগ করতে পারে। অতঃপর রপ্তানিকৃত পণ্য থেকে যদি মুনাফা অর্জিত হয়, তাহলে অর্জিত মুনাফা চুক্তি মোতাবেক ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে পূর্ব নির্ধারিত হারও ভাগ করে নেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে এই পৃষ্ঠাটা এখান থেকে আছে, মাঝখানে 2 পৃষ্ঠা উদাও হয়ে গেছে। আমার কাছে যে মূল পিডিএফ আছে ওখানে তো ঠিকই আছে। ঠিক আছে, যাই হোক। দেখেন তারপরে
আর লোকসান হলে ব্যাংক রপ্তানিকারক তাদের পুঁজির অনুপাতে লোকসান বহন করবে। এই পদ্ধতিতে ব্যাংক বিনিয়োগকৃত পুঁজির বিপরীতে রপ্তানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না। ব্যাংক তার অর্থের নিরাপত্তা ও বিশ্বস্ততার জন্য রপ্তানিকারকের নিকট হতে যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক রাখবে। এছাড়া মাস্টার ব্যাংকের দায়বদ্ধ থাকবে। মাস্টার এলসিআর কি? এই পদ্ধতিতে মুশারাকা প্রি শিপমেন্ট অর্থাৎ রপ্তানি পূর্ব মুশারাকা পদ্ধতিতে বিনিয়োগ বলা বলা হয়। বা মুদারাবা পদ্ধতি প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, রপ্তানি পণ্য উৎপাদন, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন ইত্যাদির সম্পূর্ণ ব্যয়ভার নির্বাহে রপ্তানিকারক যদি সম্পূর্ণরূপে অসমর্থ হয় তাহলে ব্যাংক মুদারাবা নীতিমালার ভিত্তিতে পুঁজির যোগান দিতে পারে। অথবা রপ্তানিকৃত পণ্য থেকে মুনাফা অর্জিত হলে চুক্তি মোতাবেক অর্জিত মুনাফা পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে ভাগ করে নেওয়া হবে। আর লোকসান হলে পুঁজির মালিক হিসেবে ব্যাংকের একাই লোকসান বহন করতে হবে। এই পদ্ধতিতে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে নির্দিষ্ট করে কোনো মুনাফা আদায় করতে পারবে না। ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে প্রয়োজনে জামানত গ্রহণ করবে। এছাড়া ব্যাংকের নিকট মাস্টার ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে। এই পদ্ধতিতে ব্যাংককে অত্যধিক ঝুঁকি বহন করতে হয়। অনেক ক্ষেত্রে মুয়াক্কিলের অসুস্থতার জন্য ব্যাংকের মূলধনই লাপাত্তা হয়ে যেতে পারে। এই পদ্ধতিকে বলা হয় মুদারাবা প্রি শিপমেন্ট অর্থাৎ রপ্তানি পূর্ব মুদারাবা পদ্ধতিতে বিনিয়োগ। ৩ নম্বর বায়ে সালাম পদ্ধতি। রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী রপ্তানিকারকের নিকট হতে নির্ধারিত মূল্যে ক্রয় করার শর্তে ব্যাংক বায়ে সালাম পদ্ধতিতে রপ্তানিকারককে অগ্রিম মূল্য পরিশোধ করে দিবে। ব্যাংক চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত রপ্তানিযোগ্য পণ্যের সম্পূর্ণ মূল্য গ্রাহককে একসাথে অথবা কিস্তিতে অগ্রিম পরিশোধ করতে পারে, আবার আংশিক মূল্যও পরিশোধ করতে পারে। রপ্তানিকারক ব্যাংকের এ অর্থ দিয়ে কাঁচামাল ক্রয় ও পণ্য আবার কি হইল কাঁচামাল ক্রয় ও পণ্য সামগ্রী উৎপাদন করার পর একটি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের মালিকানায় লিখিতভাবে পণ্য হস্তান্তর করে ক্রয় বিক্রয় চুক্তি কার্যকর করবে। এতে পণ্যের উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। অতঃপর চুক্তির শর্তানুযায়ী ব্যাংক নিজেই বিদেশের নির্ধারিত আমদানিকারকের নিকট বা মুআজ্জাল পদ্ধতিতে পণ্য রপ্তানি করবে। কিন্তু ব্যাংক যেহেতু নিজে তা রপ্তানি করতে পারে না, কারণ এক্সপোর্ট হচ্ছে ব্যাংকের গ্রাহকের নামে, তাই ব্যাংক ও মুয়াক্কিলের মধ্যে পূর্ব চুক্তি মোতাবেক মুয়াক্কিল রপ্তানিকারক রপ্তানি কাজে ব্যাংকে সহযোগিতা করবে। এ বিষয়ে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে পূর্বেই একটি ওকালতনামা চুক্তিপত্র স্বাক্ষরিত হবে এবং চুক্তি অনুযায়ী গ্রাহক নিজে ব্যাংকের উকিল মানে প্রতিনিধি হিসাবে মালামাল রপ্তানি কাজে ব্যাংককে সর্বাত্মক সহযোগিতা করবে। অন্যদিকে ব্যাংকও রপ্তানিকারকের উকিল হিসাবে রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহ করবে। শিপিং ডকুমেন্টসে রপ্তানিকারকে ও ব্যাংকের নাম ঠিকানা সবকিছু উল্লেখ থাকবে এবং পরবর্তীতে ব্যাংকের নামে পেমেন্ট আসবে, অর্থাৎ বিদেশস্থ আমদানিকারক পণ্যের মূল্য ব্যাংকেই পরিশোধ করবে। ব্যাংক রপ্তানি পণ্যের ক্রয় ও রপ্তানি মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। মাঝখান দিয়ে আবার কি হইল? এখানে পিডিএফ ফাইলটা সমস্যা করতেছে। আচ্ছা, তারপরে দেখেন বায়ে সালাম পদ্ধতিতে অর্থ বিনিয়োগ করে ব্যাংক গ্রাহকের নিকট হতে পণ্য ক্রয় করার পর উক্ত মালামালের শিপিং ডকুমেন্টস ব্যাংক পুনরায় ক্রয় করতে পারে না, কারণ এতে একই মালামালের দুইবার ক্রয় বিক্রয় হয়ে যায় বা যা শরিয়াসম্মত নয়। রপ্তানিকারক যখন ব্যাংকের উকিল হিসেবে মালামাল রপ্তানি করে ব্যাংকের নিকট ডকুমেন্টস দাখিল করবে তখন এই ডকুমেন্টসের মালিক পূর্ব চুক্তি মোতাবেক ব্যাংক হবে। যেহেতু পণ্যের মূল্য তো আগেই বায়ে সালাম পদ্ধতিতে পরিশোধ করা হয়ে গেছে, তবে পণ্যের সম্পূর্ণ মূল্য যদি আগে পরিশোধ না হয়ে থাকে বরং আংশিক পরিশোধ হয়ে থাকে তাহলে চুক্তির শর্ত অনুযায়ী ডকুমেন্টস দাখিল করার পর অবশিষ্ট সম্পূর্ণ বা আংশিক মূল্য ব্যাংক গ্রাহককে পরিশোধ করে দিবে এবং আরও অবশিষ্ট অর্থ যদি থাকে বিদেশি আমদানিকারকের পেমেন্ট পাওয়ার পর পরিশোধ করে দিবে। এভাবে ব্যাংক বায়ে সালাম পদ্ধতিতে রপ্তানিকারককে বিনিয়োগ সুবিধা প্রদান করতে পারে। এই পদ্ধতিকে বলা হয় বায়ে সালাম প্রি শিপমেন্ট অর্থাৎ রপ্তানি পূর্ব বায়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগ। রপ্তানির ক্ষেত্রে বায়ে সালাম পদ্ধতিতে বিনিয়োগ করাই তুলনামূলক শ্রেয় হবে।
আচ্ছা, এটা সমস্যা করতেছে দেখি। মাইক্রোফোন অফ করে রাখি। দেখেন এখান থেকে, দেখেন এখানে আস বায়ে মুয়াজ্জাল পদ্ধতি। ব্যাংক তার মুয়াক্কিল মানে রপ্তানিকারকের অনুরোধে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য তার নির্দেশিত কাঁচামাল ক্রয় করে ভবিষ্যতে মূল্য পরিশোধ করার শর্তে রপ্তানিকারককে সরবরাহ দিতে পারে। ব্যাংক কম মূল্যে ক্রয় করবে এবং কিছু বেশি মূল্যে বিক্রয় করবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করবে। ব্যাংক প্রয়োজনে রপ্তানিকারকের নিকট হতে জামানতও গ্রহণ করতে পারে। এছাড়া এক্সপোর্ট মাস্টার ব্যাংকের নিকট দায়বদ্ধ রাখতে পারে। অতঃপর রপ্তানিকারক রপ্তানি পণ্য উৎপাদন করে তা রপ্তানি করবে। রপ্তানি রপ্তানি আহ, পণ্যের মূল্য প্রাপ্তির পর রপ্তানিকারক চুক্তি মোতাবেক ব্যাংকের পাওনা অর্থাৎ কাঁচামালের ক্রয় মূল্য পরিশোধ করে দিবে। এই পদ্ধতিকে বলা হবে বায়া মুয়াজ্জাল প্রি শিপমেন্ট, অর্থাৎ রপ্তানি পূর্ব বায়া মুয়াজ্জাল আহ, পদ্ধতিতে বিনিয়োগ। তারপরে দেখেন করজ। রপ্তানিকারক স্বীয় পুঁজির অভাবে রপ্তানি পণ্য উৎপাদন, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন ভাতা, পরিবহন খরচ ইত্যাদি ব্যয়ভার নির্বাহে অপারগ হয়ে ব্যাংকের নিকট নগদ আর্থিক সহযোগিতার জন্য আবেদন করে। ব্যাংক গ্রাহকের একান্ত অনুরোধে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তি বন্ধক রেখে কর্জ হিসাবে নগদ অর্থ প্রদান করতে পারে। এক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারে না। তবে ব্যাংক যেহেতু একটি আর্থিক প্রতিষ্ঠান এবং কর্জে হাস্তানা প্রদানের ক্ষেত্রে ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে এ কাজে শ্রম দিতে হয়, তাই ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে বিশেষ ফি আদায় করতে পারে। রপ্তানিকারক এ অর্থ দিয়ে রপ্তানি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে। অতঃপর রপ্তানি পণ্যের মূল্য পেয়ে রপ্তানিকারক ব্যাংকের ঋণ পরিশোধ করে দিবে। আচ্ছা, তো এখানে আপনার আমদানি রপ্তানি সম্পর্কে একটা বিস্তারিত অধ্যায় গেল আর কি, কিভাবে কি করবে, কোন সিস্টেমে করবে, গ্রাহক কখন কোন পদ্ধতি অবলম্বন করে বিস্তারিত আলোচনা করছে। এই অধ্যায় শেষ। এখন আসতেছে ফরেন বিল পারচেস নীতিমালা পদ্ধতি। রপ্তানিকারক তার এক্সপোর্ট এর বিপরীতে রপ্তানিযোগ্য নির্ধারিত পণ্য সামগ্রী ও কাঁচামাল ক্রয়, উৎপাদন ও জাহাজীকরণ করার পর এতদ সংক্রান্ত ডকুমেন্টস ব্যাংকে দাখিল করে এবং রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির জন্য রপ্তানিকৃত পণ্যের বিপরীতে ডকুমেন্টস বা বিল ক্রয় করার জন্য ব্যাংকের নিকট আবেদন পেশ করে। মনে রাখতে হবে যে ইসলামী ব্যাংক টাকার ক্রয় বিক্রয় করে না, বরং পণ্যের ক্রয় বিক্রয় করে থাকে। আর টাকাকে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ টাকার দ্বারা পণ্যের ক্রয় বিক্রয় করা হয়। তাই ইসলামী ব্যাংকসমূহ রপ্তানি সংক্রান্ত ডকুমেন্টস তথা রপ্তানিকৃত পণ্যের বিল ক্রয় করার ব্যাপারে বিলের অবস্থা, প্রকৃতি, ধরন, নমুনা ইত্যাদির উপর ভিত্তি করে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে পারে। বিভিন্ন রকম পদ্ধতি হইতে পারে, কিছু নিচে কিছু দিচ্ছে দেখেন। 1 নাম্বার লিস্টে
সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করেছে কিনা। ব্যাংক যদি কোনো বিনিয়োগ না করে থাকে তাহলে উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হয়েছে কিনা। যদি শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস দাখিল করা হয় তাহলে এই ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে। খ, উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট জাহাজীকরণ করার পূর্বেই যেরূপ ব্যবস্থা নেওয়া যায়। 2 নম্বর, সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক যদি রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করে থাকে তাহলে উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হলে এক ধরনের পদ্ধতি গ্রহণ করা হবে। উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পূর্বেই যেরূপ ব্যবস্থা নেওয়া যায়, দুই রকম হইতে পারে আর কি। তারপর দেখেন, ডকুমেন্টস বিলের উপর উল্লেখিত প্রত্যেকটি অবস্থায় ইসলামী নীতিমালার ভিত্তিতে কি কি পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। 1 নম্বর, সংশ্লিষ্ট রপ্তানি পণ্যের বিপরীতে ব্যাংক রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করেনি, এরূপ ডকুমেন্টস বিল পারচেসকরণ পদ্ধতি। রপ্তানি পণ্যের কাঁচামাল ক্রয় ও উৎপাদনের জন্য ব্যাংক রপ্তানি পূর্ব কোনো বিনিয়োগ করেনি, বরং রপ্তানিকারক সম্পূর্ণ নিজ খরচে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে রপ্তানি পণ্য উৎপাদন করেছে। এরূপ ক্ষেত্রে রপ্তানিকারক যদি পণ্য জাহাজীকরণ করার পর ব্যাংকের নিকট সংশ্লিষ্ট ডকুমেন্টস তথা বিল পারচেস ক্রয় করার জন্য আবেদন করে তাহলে ব্যাংক এক ধরনের পদ্ধতি অনুসরণ করতে পারে। আবার পণ্য জাহাজীকরণ পূর্বেই যদি ব্যাংকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে করা হয় তাহলে অন্য পদ্ধতি অনুসরণ করতে পারে। নিম্নে তা আলোচনা করা হলো। আচ্ছা দেখেন, ক নাম্বারে আছে কি, ব্যাংক বিনিয়োগ ব্যতীত উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পর সংশ্লিষ্ট ডকুমেন্টস ব্যাংকে দাখিল করা হলে রপ্তানিকারক অর্থাৎ ব্যাংকের গ্রাহক যদি তার এক্সপোর্ট বা মাস্টার এলসিআর বিপরীতে তার ব্যাংক, অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে কোনো বিনিয়োগ সুবিধা গ্রহণ ব্যতীত সম্পূর্ণ নিজ করেছে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে রপ্তানিযোগ্য নির্ধারিত পণ্য সামগ্রী ক্রয় বা উৎপাদন করত, জাহাজীকরণ করার পর রপ্তানি সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস ইসলামী ব্যাংকে দাখিল করে এবং রপ্তানিকৃত পণ্যের মূল্য প্রাপ্তির জন্য ডকুমেন্টস তথা বিল করার জন্য ব্যাংকের নিকট আবেদন জানায় তাহলে এক্ষেত্রে ইসলামী ব্যাংক উল্লেখিত ডকুমেন্টস বা বিল পারচেস ক্রয় করতে পারে না, কারণ এক্ষেত্রে ডকুমেন্টসকে রপ্তানিকৃত মালামালের স্থল হিসেবে ধরা যায় না, কেননা রপ্তানিকারক কর্তৃক পূর্বে মালামাল জাহাজীকরণের ফলে রপ্তানিকৃত মালামাল ব্যাংকের নিকট এখন আর হস্তান্তরযোগ্য নয় এবং এর মালিকানাও রপ্তানিকারকের নেই। অথচ ইসলামী শরিয়ায় ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য বিক্রেতব্য মালামাল বিক্রেতার মালিকানায় থাকতে হবে এবং তা হস্তান্তরযোগ্য হতে হবে। ফলে এ ধরনের রপ্তানি উত্তর ডকুমেন্টস বা বিল ইসলামী ব্যাংক ক্রয় করতে পারে না। সুতরাং রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক জাহাজীকরণ হয়ে থাকলে ফরেন বিল পারচেসের ক্ষেত্রে ব্যাংক নিম্নের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারে। 1 নম্বর আছে করজ। ব্যাংক রপ্তানিকারককে তার বিলের বিপরীতে বিল অ্যামাউন্টের চেয়ে তুলনামূলক কম পরিমাণ করজ হিসেবে প্রদান করবে। এ বিষয়ে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হবে। অর্থের নিরাপত্তা ও বিশ্বস্ততার জন্য প্রয়োজনে ব্যাংক রপ্তানিকারকের নিকট হতে জায়গা জমিন দালান কোঠা ইত্যাদি স্থাবর সম্পত্তি জামানত হিসেবে গ্রহণ করতে পারে। অতঃপর ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ওকালতনামা স্বাক্ষরিত হবে। ওকালতনামায় রপ্তানিকারক ব্যাংককে রপ্তানিকৃত পণ্যের মূল্য সংগ্রহের জন্য উকিল নিযুক্ত করবে। ওকালতনামার শর্ত অনুযায়ী ব্যাংক ও রপ্তানিকৃত পণ্যের মূল্য সংগ্রহের জন্য রপ্তানিকারকের উকিল হিসেবে দায়িত্ব পালন করবে। অতঃপর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের ব্যাংকে প্রেরণ করবে। ডকুমেন্টস এ রপ্তানিকারকের নাম, ঠিকানা
এবং উকিল তথা ব্যাংকের নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অতঃপর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য পাওয়ার পর তা থেকে খরচ হিসেবে দেওয়া পূর্বের টাকা কর্তন করে বাকি অর্থ রপ্তানিকারকের নিকট ফেরত দিবে। খরচ হিসাবে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হলে ব্যাংক খরচের বিপরীতে রপ্তানিকারকের নিকট হতে কোনো মুনাফা আদায় করতে পারবে না, কারণ খরচের ক্ষেত্রে চুক্তি মোতাবেক অতিরিক্ত কিছু আদায় করা হলে তা সুদ হয়। তবে ব্যাংক যেহেতু রপ্তানিকারকের পক্ষে উকিল হিসেবে গুরুদায়িত্ব পালন করবে এবং এর জন্য ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিয়োগ দিতে হয় এবং বিবিধ ফি খরচ খরচ বহন করতে হয়, এক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারকের সাথে এর পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হারে একটি বিশেষ ফি আদায় করতে পারে। এই ফি থেকে ব্যাংক তার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য প্রশাসনিক খরচ নির্বাহ করবে এবং অতিরিক্ত যদি থাকে তা চুক্তি মোতাবেক ব্যাংকের মুনাফা খাতে জমা হবে। এছাড়া বিলের বৈদেশিক মুদ্রার ক্রয় ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। কালেকশন ভিত্তিক ব্যাংক রপ্তানিকারককে তার রপ্তানি পণ্যের ডকুমেন্টস এর বিপরীতে কোনো খরচ প্রদান করবে না, বরং ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ওকালতনামা স্বাক্ষরিত হবে। ওকালতনামায় রপ্তানিকারক ব্যাংকে রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহের জন্য উকিল নিযুক্ত করবে। অতঃপর ব্যাংক ওকালতনামার শর্ত অনুযায়ী রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহের জন্য কালেকশন বেসিস রপ্তানি পণ্যের ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের ব্যাংকে প্রেরণ করবে এবং মূল্য প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ডকুমেন্টসে রপ্তানিকারক ও ব্যক্তির নাম ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির পর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য রপ্তানিকারককে পরিশোধ করে দিবে। আর রপ্তানি পণ্যের মূল্য পাওয়া না গেলে এর জন্য ব্যাংক দায়ী হবে না। যেহেতু ব্যাংক উকিল হিসেবে দায়িত্ব পালন করবে, সেহেতু ব্যাংক রপ্তানিকারকের সাথে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত হারে সার্ভিস চার্জ ও এতৎ সংক্রান্ত যাবতীয় খরচ রপ্তানিকারকের নিকট হতে আদায় করবে। এক্ষেত্রে ব্যাংকের কোনো বিনিয়োগ করতে হবে না এবং কোনো আর্থিক ঝুঁকিও নেই। সুতরাং রপ্তানিকারক তার সংশ্লিষ্ট ব্যাংকের কোনো বিনিয়োগ ব্যতীত সম্পূর্ণ খরচ নিজ খরচে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে রপ্তানি পণ্যের কাঁচামাল ক্রয়, উৎপাদন ও নিজ দায়িত্বে জাহাজীকরণের পর সংশ্লিষ্ট ডকুমেন্টস যদি ব্যাংকের দাখিল করে এবং রপ্তানি পণ্যের বিপরীতে আংশিক বা সম্পূর্ণ মূল্য রপ্তানি প্রাপ্তির জন্য বিল পারচেজ করার জন্য ব্যাংকে আবেদন করে, তাহলে উপরের যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ হয় রপ্তানিকারককে খরচ দিতে হবে, নতুবা কালেকশন বেসিস ডকুমেন্টস প্রেরণ করতে হবে। কিন্তু এই উভয় অবস্থাতেই সমস্যা রয়েছে। যেমন খরচ হিসেবে প্রদান করা হলে ব্যাংক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ খরচের বিপরীতে ব্যাংক কোনো মুনাফা আদায় করতে পারে না। ফলে যারা ব্যাংকে বিনিয়োগের উদ্দেশ্যে টাকা জমায় বা আমানত রেখেছিল তাদেরকে ব্যাংক কোনো মুনাফা দিতে পারবে না। অপরদিকে কালেকশন বেসিস ডকুমেন্টস প্রেরণ করা হলে রপ্তানিকারকও রাজি হবে না, কারণ তার তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন। এমত অবস্থায় রপ্তানিকারক কর্তৃক পণ্য জাহাজীকরণের পূর্বেই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যা নিম্নরূপ। ব্যাংক বিনিয়োগ ব্যতীত উৎপাদিত রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক শিপমেন্ট করার পূর্বেই যেরূপ ব্যবস্থা নেওয়া যায়। রপ্তানিকারক সম্পূর্ণ নিজস্ব অর্থে কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ বা বিনিয়োগ নিয়ে নির্ধারিত রপ্তানি পণ্য ক্রয় বা উৎপাদন করার পর তা জাহাজীকরণ করার পূর্বে একটি নির্ধারিত মূল্যে ব্যাংকের নিকট বিক্রি করবে এবং ব্যাংকও নির্ধারিত মূল্য তথা এর চেয়ে কম মূল্যে ক্রয় করে নিবে। এতদ বিষয়ে ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবে। যেহেতু উল্লেখিত রপ্তানি পণ্য উৎপাদনের জন্য ব্যাংক কোনো অর্থ বিনিয়োগ করেনি, কাজেই রপ্তানি পণ্যের মালিক রপ্তানিকারক। এক্ষেত্রে ব্যাংক তা মুরাবাহা অথবা ব্যয় মুয়াজ্জাল পদ্ধতিতে ক্রয় করে নিতে পারে। ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবার পর রপ্তানিকারক পণ্যের মালিকানা ব্যাংকের নিকট হস্তান্তর করবে এবং ব্যাংকের যে কোনো প্রতিনিধি ব্যাংকের পক্ষ থেকে রপ্তানি পণ্যের মালিকানা বুঝে নিবে। এতে রপ্তানি পণ্যের উপর ব্যাংকের পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হবে। ব্যাংক তার গ্রাহকের সাথে পারস্পরিক আলোচনা ও ক্রয় বিক্রয়ের শর্ত মোতাবেক রপ্তানি পণ্যের আংশিক বা সম্পূর্ণ ক্রয় মূল্য পরিশোধ করে দিবে। এখন পণ্যের মালিক হলো ব্যাংক, কিন্তু ব্যাংক যেহেতু নিজে পণ্য রপ্তানি করতে পারবে না, কারণ এক্সপোর্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী রপ্তানিকারক বা পণ্যের বিক্রেতা হচ্ছে ব্যাংকের গ্রাহক, ব্যাংক নয়। সেহেতু ক্রয় বিক্রয়ের শর্ত অনুযায়ী ব্যাংক ও রপ্তানিকারকের মধ্যে একটি ওকালতনামা স্বাক্ষরিত হবে। ওকালতনামায় এক্ষেত্রে ব্যাংক রপ্তানিকারককে উকিল নিযুক্ত করবে নির্ধারিত রপ্তানি পণ্যগুলো বিদেশস্থ নির্ধারিত আমদানিকারক অর্থাৎ ক্রেতার নিকট রপ্তানি করে দেওয়ার জন্য। অপরদিকে রপ্তানিকারকও ব্যাংকে উকিল নিযুক্ত করবে রপ্তানি পণ্যের মূল্য সংগ্রহের জন্য। এভাবেই ব্যাংক ও রপ্তানিকারক পরস্পরকে উকিল নিযুক্ত করবে এবং প্রত্যেকেই উকিল হিসাবে দায়িত্ব পালন করবে। এরূপ শর্ত উভয়ের সম্মতিতে ক্রয় বিক্রয় চুক্তি
চুক্তিতে আরোপিত হবে। পণ্য জাহাজীকরণ সম্পর্কিত ডকুমেন্টস এ এ ব্যাংক রপ্তানিকারকের নাম ঠিকানা উল্লেখ থাকবে। অতঃপর ব্যাংক রপ্তানি পণ্যের মূল্য প্রাপ্তির জন্য ডকুমেন্টস বিদেশস্থ আমদানিকারকের নিকট ব্যাংকের নিকট মাধ্যমে প্রেরণ করবে। মূল্য প্রাপ্তির পর ব্যাংকের গ্রাহকের পূর্বে কোনো পাওনা যদি থাকে তবে তা পরিশোধ করে দিবে, আর অবশিষ্ট অর্থ ব্যাংকের থাকবে। এভাবে ব্যাংক রপ্তানি পণ্যের ক্রয় বিক্রয়ের মাধ্যমে ডকুমেন্টস পারচেসের কাজ সম্পন্ন করতে পারবে। ব্যাংক রপ্তানি পণ্য রপ্তানি মূল্য অপেক্ষা কম হলে ক্রয় মূল্য আহ, কম মূল্যে ক্রয় করবে এবং বেশি মূল্যে রপ্তানি করবে। ক্রয় মূল্য ও রপ্তানি মূল্যের পার্থক্য থেকে মুনাফা অর্জন করবে। আচ্ছা, যেহেতু সময় হয়ে গেছে, এখান থেকে থাকুক। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। 247 পৃষ্ঠা আমরা চলে আসছি তো। তো ইনশাল্লাহ 273 পৃষ্ঠা পর্যন্ত ইনশাল্লাহ আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। জি, ফতোয়া উসমানী খুলে পড়া শুরু করে দিই। সময় যেহেতু কম, পড়া শুরু করি। আহ, 18 নাম্বার দাখিলা তো আজকে ছুটি নিচ্ছে। 18 নাম্বারের পরে কে আছে? বিশ নাম্বার আছে। দাখিলা নাম্বার 20, দাখিলা নাম্বার 21। লাভবাহিক উস্তাদ জি। পড়েন, সামনে পড়েন। পড়তে 244 পৃষ্ঠা।
আপনার দাখেলা কত? আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন এখান থেকে হবে। জি জি, পড়া শুরু করেন দ্রুত। উস্তাদজি কে পড়বে? আপনার দাখেলা কত? 21 উস্তাদজি। 20 নাম্বার দাখেলা কার? 20 নাম্বার দাখেলা নাই? 20 নাম্বার কে দেখি? রাফিউল ইসলাম রাফি, এত নাই। আচ্ছা, আব্দুর রহমান সিরাজ, আপনি পড়েন। উস্তাদজি এইখান থেকে দেখে দেখে পড়বো নাকি না না, আমার কিতাব এখান দেখে থেকে না, এখান পড়বো? থেকে না, আপনার কিতাব থেকে পড়বেন। এখান থেকে দেখে তো পড়া সম্ভব না। ও আচ্ছা, আপনার কাছে যে কিতাব আছে এখান তাহলে থেকে তো কিতাব, জি উস্তাদজি তাহলে কিতাব বাহির করতে হবে। আপনার কাছে কিতাব আছে না? আপনি দিয়েছিলেন, নামাইছিলাম, এখন এটা কোনো কথা বলেন? জি উস্তাদজি নামাইছিলাম, এখন ঢুকতে তো নামাইছেন হইব। কোথায় দেখেন, আছে কোথায় দেখেন? জি ঢুকতেছি উস্তাদজি। পাইছেন? জি জি উস্তাদজি ঢুকতেছি। আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন না? উস্তাদজি আমি তো জানি 18 ওনাদের পড়ার দায়িত্ব। 18 তো গ্রুপে জানাই দিল যে আজকে একটু সমস্যা হয়ে গেছে, মিটিং আছে। আমার তো ছবি ঢুকতেছে কিন্তু কাজ হচ্ছে না তো, মানে আসতেছে না, পেজ আসতেছে না, আর অনেকগুলো অপশন দেখা যাচ্ছে আর কি। আপনি হোয়াটসঅ্যাপে নক দেন আমাকে। জি উস্তাদজি নক দিচ্ছি। উস্তাদজি পৃষ্ঠা আসছে, এখন কত নাম্বার পৃষ্ঠা থেকে শুরু আজকে? 244 বের করেন, 200। 244। জি উস্তাদজি, জি উস্তাদ, 244। পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 246 নাম্বার পৃষ্ঠা পিডিএফ এর। আর এমনিতে জি জি পিডিএফ, 246। পিডিএফ এ ঢুকছে উস্তাদ। হ্যাঁ, পিডিএফ এর 246 নাম্বার পৃষ্ঠা বের করেন, ওখানে পেয়ে যাবেন। জি উস্তাদ জি। কি একটা ঝামেলা। বুঝতেছি পিসটা তো পাইছি, মার্ক আসতেছে, মানে মার্ক দিতেছি, এখন মার্ক হচ্ছে, এখন তো পিসটা তো ভিউ হচ্ছে না, মানে বড় হচ্ছে না বড় হবে না কেন? এরকম। আপনাকে আমি পিক স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনি দেখেন একটু বুঝতেছি। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে দেন দেখি। কি যে করেন আপনারা, ক্লাসের সময় আইসা যদি এরকম সমস্যা হচ্ছে কেমন হইলো? আগে থেকে সমাধান করে রাখবেন না স্বাভাবিক বিষয়গুলো। দেখেন ওস্তাদ জি,
এরকম আসছে, আপনার হোয়াটসঅ্যাপে দেখেন, পিক দিছি স্ক্রিনশট দেয়া। এভাবে ওপেন করছেন কেন? এটা কি আপনি ফাইল ওপেন করছেন? আপনি তো এটা তো ফাইল কোথাও পাঠাইতেছেন। আপনি গুগল ড্রাইভ দিয়ে ফাইলটা ওপেন করেন, আপনি ব্যাকে যান, ব্যাকে গিয়ে ফাইলটা আবার নতুন করে খুলে অনেকগুলো অপশন আসবে, আপনি গুগল ড্রাইভ সিলেক্ট করেন জি অথবা যেগুলো আছে পিডিএফ রিডার বা এই জাতীয় কোনো একটা অপশন সিলেক্ট করেন। আপনি তো এটা ফাইল পাঠাইতেছেন কোথাও, জি জি জি, ড্রাইভে যাচ্ছি এখন। গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভে জি গিয়ে ওস্তাদ, টাইপ জি করবেন। পাইছি এখন। এবার জি জি হয়েছে? জি, পাইছি এখন। হ্যাঁ হ্যাঁ, এবার যান, এবার এবার জি পাইছি, এখন ঢুকতেছি 246 47। জি ওস্তাদ, যে 47 আসছি, 46-এ হ্যাঁ 46। খ নাম্বার, ব্যাংক নিয়োগ ব্যতীত উৎপাদিত পরেরটা, রপ্তানি পণ্য গ্রাহক কর্তৃক এখানে। পরেরটা আর এটা না, আমার এখানে আছে তারপরে দেখেন, আমি স্ক্রিনে শেয়ার করে রাখছি, দেখেন স্ক্রিনে, দেখেন এখানে আছে। দুধ পান প্রমাণিত হয় কিনা এই বিষয় নিয়ে আলোচনা করছে, দেখেন স্ক্রিনে দেখেন। জি জি জি, শুধু মুখে স্থন এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে পড়েন, শুনেন কি বলি। জি জি, পড়ার বলেন ওস্তাদ, জি শুনতেছি। পড়ার সিস্টেমটা জানেন তো নাকি? 246-এ জি আমরা ওস্তাদ, দিলে ভালো হতো আর কি। আজকে 300 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন, 300 300 300 পর্যন্ত জি যাওয়ার, ওস্তাদ, জি 300 না পারলে অন্ততপক্ষে 280, এর নিচে যেন কোনোভাবে না হয়। আর যেখানে প্রশ্ন পড়ার দ্বারা, বিষয়টা জি স্পষ্ট হয়ে যায়, মানে প্রসঙ্গ পড়ার দ্বারা, সেখানে আর প্রশ্ন বিস্তারিত পড়ার দরকার নাই। শুধু প্রসঙ্গটা পড়েই আপনি প্রশ্নটা স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? জি ওস্তাদ, জি। হ্যাঁ, এবার পড়তে থাকেন, ঠান্ডা মাথায় পড়া শুরু করেন, রিল্যাক্সে বইসা। জি ওস্তাদ পড়েন। জি, মানে আমি তো মানে 46 নম্বর পেজে আছি, কিন্তু ওই দুধ পান স্তন যে ওই যে হিডিংটা, ওই হিডিংটা তো আমার এখানে আমি পাচ্ছি না। 46 নাম্বার পিডিএফ এর 46 নাম্বার পৃষ্ঠা, আপনি পিডিএফ যে দেখেন লেখা উপরে, আমার এখানে দেখেন লেখা আছে ফতেহ ওসমান 246, এখানে যান। জি, আপনাকে আমি স্ক্রিনশটটা পাঠাচ্ছি, আপনি দেখেন একটু ওস্তাদ আচ্ছা জি, দেখেন, কষ্ট পাঠান। করে। আমি এই পৃষ্ঠার মধ্যে আছে, দেখেন ওস্তাদ জি। ওস্তাদ জি, পিক পাঠাচ্ছি আমি, দেখেন আপনি একটু কষ্ট করে। আয় রে আল্লাহ, আপনি কি আসলে ক্লাসে আছেন, আপনি কোন জগতে আছেন বলেন তো? আপনি কোন কিতাব খুলছেন? আপনি খুলবেন ফতুয়া উসমানী, আপনি শুধু ইসলামী ব্যাংকিং কিতাব ওস্তাদ একটু খুলবেন। কম বুঝে তো, এই জন্য আগে পরে এখন বোঝানো হয়। আপনি খুলবেন ফতুয়া উসমানী, আপনি আমাকে স্ক্রিনশট দিচ্ছেন শুধু ইসলামী ব্যাংকিং, শুধু ইসলামী ব্যাংকিং কিতাব তো পড়া হয়েই গেছে। কই যাবো কোন আপনাদেরকে লইয়া? এখন ওস্তাদ জি কি করবো একটু বলে দেন। আপনি শুধু ইসলামী ব্যাংকিং কিতাব খুলবেন, আপনি আপনি ফতুয়া উসমানী খুলবেন, আপনি শুধু ইসলামী ব্যাংকিং এটা খুলছেন কেন? ও, আমি আপনার দিছি হোয়াটসঅ্যাপে, দেখেন জি তৃতীয় ওস্তাদ খণ্ড জি, ঠিক পাঠাইছি, এটা আছে। খুলেন। জি ওস্তাদ জি। আজই অবস্থা, আপনার এত অবহেলা থাকলে কেমনে হইল? বের করছেন?
জি ওস্তাদ, যেখানে তো ফতো উসমানের মধ্যে আমি আপনার ঢুকছি, এখানে আপনার 246 নম্বর পিডিএফ এ বলা হয়েছে কোরআন কারীম বিনা ওযুতে স্পর্শ করার হুকুম। আর পৃষ্ঠা নাম্বার আসতেছে আপনার 253, আর হচ্ছে পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 246। হ্যাঁ, পিডিএফ এর পৃষ্ঠা নাম্বার মানে কিতাবের পৃষ্ঠা নাম্বার 246 দেখেন। আপনি কিতাবের 246 এ যান। 246 নম্বর পিডিএফ এ আমি আপনার পাচ্ছি হচ্ছে কোরআন কারীম আপনি বিনা কিতাবের ওযুতে স্পর্শ 246 এ যান। করার হুকুম। কিতাবের 246 নম্বর পৃষ্ঠায় যান। পিডিএফ মিডিএফ বাদ দেন। কিতাব আমার এখানে আছে দেখছেন, এখানে দেখা এখানে শো করতেছে দেখেন। ফতুয়া উসমানী 246 এখানে যান। ওস্তাদ এই কিতাবের পৃষ্ঠা 246 নম্বর পৃষ্ঠায় আপনার হেডিং আছে হচ্ছে কোরআন কারীম চুমু দেওয়ার হুকুম, আর 7 রাত মোতাবেক কোরআন তেলাওয়াত করার হুকুম। আপনি ওটা হচ্ছে কয় নাম্বার আপনার খন্ড খুলছেন? আপনি কি 1 নাম্বার খন্ড খুলছেন? আমি কি আপনাকে 1 নাম্বার খন্ড খোলার জন্য বলছি? আপনারা কিতাব দিছি ৩য় খন্ড। আপনি 1 নাম্বার খন্ড খুলে বসে রয়েছেন কি জন্য? ওটা দোস্ত যে নাম, যে এখনো নামই নাই। দোস্ত যে নাম তো একটু টাইম লাগবে আর কি। একটা অবহেলা একটা লিমিট থাকা দরকার, বুঝতে পারছেন? লিমিট ছাড়া অবহেলা হয়ে গেলে সমস্যা। যেই ৩ জনের পড়ার দায়িত্ব আপনারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন, একজন না হইলে আরেকজন। ২০ নাম্বার দাখেলা আপনি আছেন? আসসালামু আলাইকুম উস্তাদজি। জি, বলেন। উনি যদি ওনাদের সমস্যা হয় তাহলে আমি পড়ি। ওস্তাদ যে নামটা আছে আর কি 50% নামছে, আর বাদ বাকি 50% আছে। এটা অতিরিক্ত হয়ে গেছে। আপনারা আগে থেকে প্রস্তুতি থাকবেন না। আপনি জানেন না যে আপনার দায়িত্ব। আমি তো মনে করছি ওস্তাদ যে ওনারা পড়বে, যেহেতু এর জন্য আমি যেই মানে ৩ আগের যে দায়িত্ব কিতাবগুলো আপনি দিয়েছিলেন, উনারা পড়বে কি? আপনার তো আজকে আপনার দায়িত্ব 18, 20, 21। এই কিতাবটা তো ওস্তাদ যে আমি পাইছিলাম না আজকে, মানে আপনি পান এর নাই আগে তো আপনাকে ফতো ওসমান। বুঝবেন না কেন আগে? আপনি পান নাই, আনলে কি কেউ দিবে? আপনার নেওয়া লাগবে?
আচ্ছা, 35 নাম্বার পড়েন। শুধু মুখে স্তন নেওয়ার দ্বারা দুধ পান প্রমাণিত হয় না। প্রশ্ন: আমরা 7 ভাই বোন ছিলাম, সবার প্রতিপালন দাদির দায়িত্ব ছিল। নিপলের মাধ্যমে বকরির দুধ পান করতাম। তখন আমার মা শুধু একটা কঙ্কাল ছিলেন, শরীরে রক্ত ও গোস্তর কণাও ছিল না। কখনো কখনো দাদি মায়ের চাহিদা পূর্ণ করার জন্য বাচ্চাকে দিতেন, কেননা তিনি চিল্লাচিল্লি করতেন। তিনি চুপ করাতেন, কিন্তু কসম, স্তন থেকে দুধ তো দূরের কথা, পানিও বের হতো না। আমার ভাই মোহাম্মদ নওয়াজের মেয়ে যুবতী, আমার ছেলে, যার বয়স থেকে চাচার ঘরে থাকে, তিনি 20 বছর পূর্বে বিবাহ করেছেন, সন্তান বঞ্চিত। আমার ভাইয়ের মেয়ের বিবাহ আমার ছেলের সাথে কোনো সমস্যা ব্যতীত জায়েজ আছে কি? উত্তর: যদি এ কথা সঠিক হয় যে আপনার ছেলে আপনার মায়ের স্তন শুধু মুখে নিয়েছিল, দুধ বের হচ্ছিল না, তাহলে আপনার ছেলের বিবাহ আপনার ভাতিজির সাথে হতে পারে। দুধ ভাগ্নের সাথে বিবাহের বিধান। প্রশ্ন: হিন্দার দুধ তার আপন পুত্রী পান করেছে, এমন তো অবস্থায় হিন্দার আপন দৌহিত্র তথা হিন্দার আপন মেয়ের ছেলের সাথে ওই দুগ্ধপায়ী মেয়ের বিবাহ জায়েজ আছে কি? উত্তর: বর্ণিত মাসালার হিন্দার পুত্রীর বিবাহ হিন্দার দৌহিত্রের সাথে হতে পারে না, কেননা এই দৌহিত্রের মেয়ের দুধ ভাগ্নে। দুধ চাচার সাথে বিবাহের বিধান। প্রশ্ন: জামাল খানের 2 ছেলে, গোলাম আলী ও নুরুদ্দিন। গোলাম আলীর স্ত্রী জিনাতের দুধ জান্নাতের সাথে নুরুদ্দিন পান করেছে। জান্নাত গোলাম আলীর কন্যা। এখন গোলামের ছেলে আব্দুল কারিম, যে বোন জান্নাতের পর গোলাম আলীর জন্ম নিয়েছে, এই আব্দুল করিম নুরুদ্দিনের মেয়ে ফাতেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই বিবাহ হবে কি? উত্তর: বর্ণিত প্রশ্ন: আব্দুল করিম যদি জিনাতের গর্ভে হয়, তাহলে সে ফাতেমার দুধ চাচা হওয়ার কারণে ফাতেমার জন্য হারাম, তাদের পরস্পরের মাঝে বিবাহ হতে পারে না। আর যদি আব্দুল কারিম জিনাত ব্যতীত গোলাম আলীর অন্য স্ত্রী গর্ভে হয়, তাহলে সে জিনাতের দুধ পান করেনি, তাহলে ফাতেমা ও আব্দুল কারিমের মাঝে দুধের কোনো সম্পর্ক নেই। প্রকৃত আত্মীয়তার ভিত্তিতে সে তার চাচাতো ভাই, তাই উভয়ের মাঝে বিবাহ হতে পারে। স্ত্রীকে তালাক দেওয়ার পর ইদ্যত চলাকালে তার বোনের সাথে বিবাহের বিধান। প্রশ্ন: এক ব্যক্তি এক মহিলাকে বিবাহ করে তাকে তালাক দিয়ে দেয়। তালাক দেওয়ার পর ওই স্থানে ওই সময়ে তার আপন বোনকে বিবাহ করে, এই দ্বিতীয় বিবাহ জায়েজ হয়েছে কিনা? উত্তর: এই বিবাহ জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত প্রথম স্ত্রীর ইদ্যত শেষ না হয়, অর্থাৎ তার 3 বার ঋতুস্রাব না আসে, বা তার যদি ঋতুস্রাব না আসে তাহলে 3 মাস পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত তার বোনকে বিবাহ করা জায়েজ নেই। এ ধরনের বিবাহ একেবারে বিবাহ না হওয়ার মতো। দুধ বোনের সাথে বিবাহ জায়েজ নেই। প্রশ্ন: জায়েদের একজন আপন ফুফু আছে। জায়েদ ওই ফুফুর মেয়েকে বিবাহ করতে চাচ্ছে, অথচ জায়েদ 6 মাস ফুফুর দুধ পান করেছে, এই বিবাহ হতে পারে কি? উত্তর: বর্ণিত প্রশ্ন: জায়েদের ফুফুর মেয়ে তার দুধ বোন, তাই তার সাথে বিবাহ জায়েজ নেই। ভাতিজার সাথে নিজের পুত্রীকে বিবাহ দেওয়ার বিধান। প্রশ্ন: এক মহিলার এক সহোদর ভাই আছে, তার এক ছেলে, ভাইয়ের ছেলের সাথে নিজের ছেলের মেয়েকে বিবাহ দিতে চাচ্ছে, জায়েজ আছে কি? উত্তর: ভাতিজার সাথে নিজের পুত্রীকে বিবাহ দেওয়া জায়েজ, শর্ত হলো দুধ পান করার কোনো সম্পর্ক থাকতে পারবে না। স্ত্রীর স্তন মুখে নামাতে বিবাহ কোনো প্রভাব পড়ে না? প্রশ্ন: আমি বিবাহিত, আমি কারো কুকথায় পড়ে স্ত্রীর স্তন চুষতে শুরু করি। কিছু লোক বললেন এ কাজের দ্বারা বিবাহ ভেঙে গেছে, তা কি সঠিক? উত্তর: আপনার বিবাহ ভাঙেনি। আর স্ত্রীর স্তন মুখে নেওয়া শরীরের দৃষ্টিতে নিষেধ নয়, শর্ত হলো মুখে দুধ যেতে পারবে না। মুখে দুধ চলে গেলে একটি নাজায়েজ জিনিস পান করা গুনাহ হবে, কিন্তু তারপরও বিবাহ ভাঙবে না। সৎ বোনের পুত্রীর সাথে বিবাহের বিধান। প্রশ্ন: আমার পিতা আমার সৎ বোনকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দেয়। ওই চাচাতো ভাইয়ের সেই স্ত্রী থেকে একজন ছেলে জন্ম নেয়। এখন সেই ছেলের এক মেয়ে আছে, সে আমার সৎ বোনের পুত্রী। প্রশ্ন হলো, সৎ বোনের এই পুত্রীর সাথে আমার বিবাহ জায়েজ আছে কিনা? উত্তর: আপনার জন্য আপনার সৎ বোন বাপ শরিক বোনের পুত্রীর সাথে বিবাহ হালাল নয়। সৎ পিতার পূর্বে স্ত্রীর মেয়ের সাথে বিবাহ বৈধ। প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তালাক দেওয়ার সময় ওই মহিলার মেয়ে জন্ম নিয়েছে, পরবর্তীতে মেয়ে তার মায়ের সাথে থাকতো। ওই ব্যক্তি অন্য এক মহিলাকে বিবাহ করে, যার পূর্বে স্বামী থেকে এক ছেলে ছিল। এখন ওই মেয়ে এবং ওই ছেলের উভয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, এদের পরস্পরের বিবাহ সই আছে কি? উত্তর: উভয়ের পরস্পরের বিবাহ হতে পারে। দুধ বোনের সাথে বিবাহের বিধান।
প্রশ্ন, দুজন সহোদর ভাই, বড় ভাইয়ের 5 ছেলে 2 মেয়ে, ছোট ভাইয়ের 1 ছেলে 4 মেয়ে। ছোট ভাইয়ের স্ত্রী তার থেকে বাল্যকালে বড় ভাইয়ের স্ত্রী দুধ পান করেছিল। এখন সে প্রাপ্তবয়স্ক। বড় ভাইয়ের পরিবার চাচ্ছে তাকে নিজের ছেলের সাথে বিবাহ করাবে। ওই ছেলের সাথে বিবাহ করাচ্ছে না। যে মেয়েকে দুধ পান করানোর সময় বলেছিল, বরং তার বড় ভাইয়ের সাথে বিয়ে করাতে চাচ্ছে। ওই মেয়ের বিবাহ দুগ্ধপানকারিণী মহিলা কোনো ছেলের সাথে হতে পারে। উত্তর, মেয়ে যে মহিলা দুধ পান করেছে তার সকল ছেলে ওই মেয়ের দুধ ভাই। তাদের সাথে এই মেয়ের বিবাহ হতে পারে না। চাই মেয়ে দুধ পান করার সময় ছেলে দুগ্ধভাই হোক বা না হোক। তাই প্রস্তাবিত বিবাহ শরীয়তে দৃষ্টিতে জায়েজ নেই। দুই দুধ বোনকে একসাথে বিবাহ করা হারাম। প্রশ্ন, নাসিরউদ্দিন নামক এক লোকের সন্তান হতো না। অনেক বছর পর সে গর্ভবতী স্ত্রী এক মেয়ে জন্ম নিল। এখন উভয়ের বোন হয়ে গেল। ধীরে ধীরে তাদের একজন বালেগা হয়ে গেল। তখন তাকে নাজির আহমদ নামক ব্যক্তির সাথে বিবাহ দেওয়া হয়। সাথে সাথে দ্বিতীয় মেয়ে বালেগা হয়ে যায় এবং ভগ্নিপতি বাড়িতে আসে। মানুষের যখন জেনার সন্দেহ হয় তখন তাদের হুমকি ধমকিতে পিতা তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। কিছুদিন পর জানা যায় উক্ত মেয়ে পুনরায় ভগ্নিপতির বাড়িতে চলে গেছে। লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গর্ভবতী হওয়ার কথা স্বীকার করেছে। পরবর্তীতে ভগ্নিপতিকে জিজ্ঞাসা করা হলে সে জিনার কথা স্বীকার করেছে। তারপর জামাই তার শ্বশুরকে মিথ্যা কথা বলার জন্য 100 টাকা দেয়। টাকার লোভে পিতা বলে, এই মেয়ে দুধের শিশু নয়। বৈঠক ডাকা হলে তাতে সাক্ষী পেশ করা হয় যে সে দুধের শিশু নয়। কিন্তু তার খালা মেয়েকে ধাত্রীর কাছে নিয়ে তিনি মেয়ের পিতাকে বলেন, তুমি টাকার ভয়ে মুখ থেকে মিথ্যা বের করেছো। তাতে সে চুপ থাকে। এখন রাষ্ট্রীয় ও শরীয়তের বিধান কি? উত্তর, একই মহিলা থেকে উভয় মেয়ের দুধ পান করার উপর যখন দুজন গ্রহণযোগ্য সাক্ষী আছে, তাই নাজির আহমদের জন্য এই দুইজনকে একসাথে বিবাহ করা হারাম। আর দুধের শিশু না হওয়ার পক্ষে যেসব সাক্ষী আনা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। প্রমাণকারী অগ্রগণ্য। প্রত্যাখ্যানকারীর উপর নাজির আহমদের উচিত যেন সে তৎক্ষণাৎ দ্বিতীয় মেয়েকে ছেড়ে দেয় এবং যেন তওবা করে। সে স্বার্থে সম্মত না হলে আদালতের মাধ্যমে উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটানো যেতে পারে। বইমাত্র বোনকে বিবাহের বিধান। প্রশ্ন, জায়েদের 2 স্ত্রী, সে উভয় স্ত্রীকে ছেড়ে দেয়। তারপর উভয় ভিন্ন ভিন্ন লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এক মহিলা কোনো সন্তান জন্ম নেয়নি, কিন্তু তার স্বামীর প্রথম স্ত্রীর 1 ছেলে আছে আর দ্বিতীয় মহিলার 1 মেয়ে জন্ম নিয়েছে। এখন উল্লেখিত ছেলের সাথে এই মেয়ের বিবাহ হতে পারে কি? উত্তর, প্রশ্ন স্পষ্ট নয়। যদি উল্লেখিত ছেলে মেয়ে পরস্পর ভাই বোন হয়ে থাকে তাহলে তো তাদের মাঝে বিবাহ হতে পারে না। আর যদি উভয়ের পিতামাতা একেবারে ভিন্ন ভিন্ন হয় তাহলে প্রশ্নে বর্ণিত স্রোতে বিবাহ জায়েজ। শর্ত হলো হারাম হওয়ার জন্য কোনো সবর বা কারণ না থাকা। কিন্তু উত্তম হলো এই প্রশ্নটি প্রত্যেক পুরুষ মহিলা ও ছেলে মেয়ের লিখে স্পষ্ট করে পুনরায় জিজ্ঞাসা করে নিয়ে আমল করুন। দুধ ফুফুর সাথে বিবাহ জায়েজ নেই। প্রশ্ন, জায়েদের মা মাহমুদা দুধ খালেদ পান করেছে। তারপর আনুমানিক 16 বছর পর জুফার খালেদের স্ত্রী দুধ পান করেছে। এখন জায়েদের আপন বোন সায়েকার সাথে জুফারের বিবাহ হতে পারে কিনা? উত্তর, বর্ণিত সূরাতে সায়েকা জুফারের দুধ পিতার দুধ বোন। তাই তাদের পরস্পর বিবাহ হতে পারে না, কেননা সে দুধের আত্মীয়তার জুফারের ফুফু। জেনাকৃত জেনাকিতার সাথে বিবাহের বিধান। এক ছেলে ও মেয়ের মাঝে সম্পর্কের একে অপরের মামাতো ফুফাতো ভাই বোন। তাদের উভয়ের মাঝে অবৈধ সম্পর্ক রয়েছে, যার ফলে মেয়ে গর্ভবতী হয়ে যায়। মুরব্বিগণ জানতে পেরে উভয়ের মাঝে বিবাহের সিদ্ধান্ত দিয়ে দেন, যা আগামীকাল 15 জুন সংঘটিত হবে। আপনাদের কাছে জানা বিষয় হলো এই বিবাহ জায়েজ আছে কিনা, আগত বাচ্চা জায়েজ হবে কিনা। উত্তর, ছেলে মেয়ের জেনার কারণে মারাত্মক গুনাহগার হয়েছে। উভয় আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করা আবশ্যক। আর বর্ণিত সূরাতে উভয়ের পরস্পর বিবাহ সই হয়ে যাবে। বিবাহের 6 মাস পর যদি বাচ্চা জন্ম হয় তাহলে বাচ্চাকে বংশ প্রমাণিত ধরা হবে। জেনাগত মেয়ের সাথে বিবাহের বিধান। প্রশ্ন, কোন ছেলে জেনা করার দ্বারা মেয়ে গর্ভবতী হয়ে গেলে ছেলে ওই মেয়েকে বিবাহ করতে চাচ্ছে, গর্ভাবস্থায় বিবাহ হতে পারে কি? উত্তর, হ্যাঁ, বিবাহ করতে পারে। জেনাকিতা মেয়ের সাথে বিবাহের পর সহবাসের বিধান। বিবাহিতা হিন্দাকে উঠিয়ে নেওয়ার পূর্বে সে জেনা করেছে, ফলে সে গর্ভবতী হয়। এখন হিন্দার পিতা হিন্দাকে উঠিয়ে নেয়। এখন হিন্দার সাথে তার স্বামী সহবাস জায়েজ কিনা? হিন্দার সাথে তার স্বামী সহবাস করলে কোন ধরনের গুনাহ হবে না তো? কোনো ধরনের গুনাহ হবে না তো? উত্তর, স্বামী যদি এই গর্ভকে নিজের দিকে সম্পৃক্ত করতে অস্বীকার জানায় তাহলে সন্তান প্রসব হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য সহবাস জায়েজ নেই। দুধ পান সম্পর্কিত একটি মাসআলা। জায়েদ ও বকর আপন ভাই হওয়া সত্ত্বেও পিতার দিক থেকে নয়, মায়ের দিক থেকে, অর্থাৎ মা এক পিতা দুই। জায়েদ প্রথম পিতার সন্তান, বকর দ্বিতীয় পিতা থেকে। জায়েদের
জায়েদ ইন্তেকাল করে। সে আমরের সাথে তার মায়ের দুধ পান করেছিল। এখন মাসালা হলো বকর যে ভিন্ন পিতার সন্তান, অর্থাৎ জায়েদের মা যে দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বসেছিল তার সন্তান। সুতরাং শরীয়তের দৃষ্টিতে বকর তার মেয়ের আমরের সাথে বিবাহ দিতে পারে কিনা? অনুগ্রহ পূর্বে উভয় সূরাতে ভিন্ন ভিন্ন বিবরণ প্রদান করুন। উত্তর: বকর ও আমরের মাঝে দুধের কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি, কেননা দুধ সম্পর্ক হলো জায়েদ ও আমরের মাঝে, বকর আমরের মাঝে নয়। তাই আমরের মা বকরের দুধ মানায়। সুতরাং আমরের মায়ের যেহেতু বকরের সাথে বংশ ও দুধের কোনো সম্পর্কও নেই, তাই সে বকরের মেয়েকে বিবাহ করতে পারে। ভিন্ন শব্দে এভাবে বলা যায়, বকরের মেয়ে আমরের দুধ ভাই, জায়েদের ভাতিজি, আর দুধ ভাইয়ের বংশীয় বোনের সাথে বিবাহ জায়েজ। ভাই দুধ ভাইয়ের ভাতিজির সাথে তো উত্তম পদ্ধতিতে জায়েজ হবে। সুতরাং উক্ত সুরতে শরীয়তের দৃষ্টিতে আমর বকরের মেয়েকে বিবাহ করতে পারে। বংশ অপরিচিত মেয়েকে বিবাহের বিধান। প্রশ্ন: এক ব্যক্তি নিজের ছেলে বিবাহ এমন মেয়ের সাথে করাতে যাচ্ছে যার ব্যাপারে জানা আছে উক্ত মেয়ে পিতামাতা নাজায়েজ তথা অবৈধ সন্তান, আর তার মায়ের বিবাহ তার বাপের সাথে হয়েছিল হয়েছিল না। ইসলামী শরীয়তে একজন অবৈধ মেয়েকে বিবাহ করা জায়েজ হবে কিনা? উত্তর: হারাম হওয়ার অন্য কোনো কারণ না থাকলে শুধু বংশ অপরিচিত হওয়ার উপর ভিত্তি করে তার সাথে বিবাহ হারাম নয়। চাচাতো বোনের সাথে বিবাহের বিধান। ইসলাম ধর্ম। প্রশ্ন: ইসলাম ধর্মে চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ আছে কি? উত্তর: চাচাতো বোনের সাথে বিবাহ জায়েজ, শর্ত হলো দুধপান বা বৈবাহিক সূত্রে আত্মীয়তার মতো হারাম হওয়ার কোনো কারণ থাকতে পারবে না। দুধ বোনের সাথে বিবাহ হবে না। প্রশ্ন: আমার থেকে 5 বছরের ছোট আমার এক ভাই যখন আমার মায়ের দুধ পান করত, তখন আমার এক খালাতো বোন আমার মায়ের দুধ পান করে। খালাতো দুধ খালার দুধ কম আসতো বিধায় আমার মা দুধ পান করান। সুতরাং যে মেয়ে আমার মায়ের দুধ পান করেছে তার সাথে আমার বিবাহ হতে পারে কিনা? আমি তার সাথে দুধ পান করিনি। উত্তর: আপনার খালাতো বোন যদি দুধ পানের সময় তথা 2 বছরের কম বয়সে আপনার মায়ের দুধ পান করে থাকে, তাহলে সে আপনার দুধ বোন হয়ে গেছে, তার সাথে আপনার বিবাহ হতে পারে না। সে চাই আপনার সাথে দুধ পান করে থাকুক অথবা আপনার ছোট ভাইয়ের সাথে, তাতে কোনো ব্যবধান সৃষ্টি হবে না। তালাকপ্রাপ্ত নয় এমন বিবাহিতার সাথে অন্য ব্যক্তি বিবাহের বিধান। প্রশ্ন: কাজী বশির আহমদের স্ত্রী অনেক সময় স্বীয় স্বামীর সাথে বোকামি ও উগ্র মেজাজ দেখাতো, তাই স্বামী অসুস্থতার কারণে স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে তার মাকে ডেকে স্ত্রীর বাড়িতে পাঠিয়ে দেয়। সে বলে, আমি বর্তমানে এই বৃষ্টিটা একটু দেখা যাচ্ছে না, এক ঘুমিয়ে অসহায়নী মনে করে আপনার হাওয়ালা করেছে। সুস্থ হওয়ার পর আপনি যে ধরনের নির্দেশ করবেন পালন করব। তাই 1-2 মাস পর তার স্ত্রীকে কোনো ধরনের তালাক ব্যতীত তৎক্ষণাৎ মৌলভী আব্দুল্লাহ বিবাহ করে ফেলে। এটা সহি হয়েছে কিনা? উত্তর: প্রশ্ন বর্ণিত ঘটনা সঠিক হলে এবং কাজী বশির আহমদ স্বীয় স্ত্রী জুলেখা বিবিকে কোনো তালাক না দিয়ে থাকলে নিয়ম অনুযায়ী সে কাজী বশির আহমদের স্ত্রী। শরীয়তের দৃষ্টিতে মৌলভী আব্দুল্লাহর সাথে তার বিবাহ বাতিল এবং অগ্রহণযোগ্য। জুলেখা বিবি যতদিন মোহাম্মদ আব্দুল্লাহর কাছে থেকেছে অবৈধভাবে থেকেছে, এখন তৎক্ষণাৎ তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আবশ্যক। উভয়ে তওবা ইস্তেগফার করবে এবং জুলেখার বিবি তার মূল স্বামী কাজী বশির আহমদের কাছে ফিরে যাবে। আর জুলেখার বিবাহ যেহেতু মোহাম্মদ আব্দুল্লাহর সাথে বিশুদ্ধই হয়নি, তাহলে তালাকনামা লেখা বেকার। কাজী বশির আহমদ আদালতের মাধ্যমে স্ত্রীকে আবার ফেরত আসতে বাধ্য করতে পারে। পুত্রবধূর সাথে ব্যভিচার করার দ্বারা ছেলের জন্য তার স্ত্রী হারাম হয়ে যাবে। প্রশ্ন: কোনো ব্যক্তি যদি পুত্রবধূর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং শ্বশুর পুত্রবধূর সাথে মেলামেশা করে, তাহলে বিধান কি? মেলামেশা না করে থাকলে কি বিধান? উত্তর: কোনো ব্যক্তি যদি পুত্রবধূর সাথে ব্যভিচার করলে তার বউ ছেলের উপর হারাম হয়ে যায়। এমন তো অবস্থায় স্বামীর জন্য আবশ্যক হলো নিজের স্ত্রী থেকে এই বলে তৎক্ষণাৎ আলাদা হয়ে যাবে যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আর যদি পূর্ণ মেলামেশা না হয়ে থাকে তাহলে ঘটনার সঠিক বিবরণ লিখে পাঠিয়ে দিন, তা দেখলেই কেবল বিধান বর্ণনা করা যাবে। শালিকার সাথে ব্যভিচার করার বিধান। হুরমতে মুসারহাত প্রমাণিত হয় না। প্রশ্ন: এক ব্যক্তি নিজের শালিকার স্ত্রীর বোন সাথে জেনায় লিপ্ত হয়েছে, তার বিবাহ ভেঙে গিয়েছে কিনা অথবা বিবাহ কোনো ত্রুটি সৃষ্টি হয়েছে কিনা? উত্তর: এই ব্যক্তি মারাত্মক গুনাহে লিপ্ত হয়েছে, যদ্দরুন তার তওবা ইস্তেগফার করা উচিত এবং ভবিষ্যতে এই শালিকার সাথে গুরুত্ব সহকারে পর্দা করা উচিত। কিন্তু এই কাজের কারণে তার স্ত্রীর বিবাহ কোনো প্রকার প্রভাব পড়েনি, যথানিয়মে সে তার স্ত্রী রয়েছে। শালিকার সাথে জেনা করার দ্বারা স্ত্রী হারাম হয় না। প্রশ্ন: শালিকার সাথে অবৈধ সম্পর্ক হওয়ার কারণে বিবাহ বহাল থাকে কিনা? উত্তর: শালিকার সাথে জেনা করার অপরাধে সংস্রব গ্রহণ করা কঠিন গুনাহের কাজ, কিন্তু এর দ্বারা স্ত্রী হারাম হয় না। জেনাগত মহিলার
মেয়ের সাথে বিবাহ জায়েজ নেই। প্রশ্ন, যে মহিলার সাথে অবৈধ সম্পর্ক থাকে সেই মহিলার মেয়েকে বিবাহ করা জায়েজ কিনা? মেয়ে উল্লেখিত ব্যক্তির বীর্য থেকে নয়। উত্তর, যে মহিলার সাথে জেনা করেছে বা অবৈধভাবে আলিঙ্গন করেছে তার মেয়ের সাথে বিবাহ হারাম এবং বাতিল, চাই সে মেয়ে জেনাকারী বীর্য থেকে হোক বা না হোক। শুধু কামভাবের সন্দেহ দ্বারা হুরমতে মুসাহাত সাব্যস্ত হয় না। প্রশ্ন, অনেক সময় আমার সন্দেহ হয় যে অমুক কথা দ্বারা কোনো তালাক হয়ে গেল কিনা, অমুক কথা দ্বারা হুরমতে মুসারাহাত হয়ে গেল কিনা। অনুগ্রহ পূর্বে নিম্নলিখিত মাসালাগুলো উত্তর প্রদান করুন। এক, শাশুড়ির গায়ে কামভাবের সাথে হাত লাগালে, নানি শাশুড়ির গায়ে কামভাবের সাথে হাত লাগালে উভয় স্রোতে হুরমতে মুসারাহাত হয়ে যায় কিনা? তবে পুরুষের ক্ষেত্রে কামভাবের মানদণ্ড হলো তার লিঙ্গ নাড়াচাড়া এসে যাওয়া। একবার আমার শাশুড়ি আমাকে চায়ের কাপ দেয়াকালে তার হাতের সাথে আমার হাত লেগে যায়, তখন সন্দেহের কারণে লিঙ্গের দিকে মনোযোগ চলে যায়। লিঙ্গ নাড়াচাড়া করেনি, যেমন নাড়াচাড়া করে কামভাবের ইচ্ছায় স্ত্রীকে হাত লাগানোর দ্বারা। তবে আমার অভ্যাস অনুযায়ী লিঙ্গের প্রতি মনে অস্থিরতা চেয়ে হালকা অস্থিরতা আনুমানিক 2 বার কামভাব খেয়াল হলো। যেহেতু লিঙ্গ নাড়াচাড়া আসেনি তাই সাধারণত এর দ্বারা হুরমতে মোসারাহাত প্রশ্ন হয় না। 2-3 দিন পূর্বে আমার শাশুড়ি বৃদ্ধা মা আমার হাতে চুমু খেলে উক্ত অবস্থায় সৃষ্টি হয়। ভয়ের কারণে লিঙ্গের প্রতি খেয়াল রাখলাম, তাদের শারীরিক নাড়াচাড়া উপযুক্ত হয়নি, শুধু হালকা অতি হালকা অস্থিরতার মতো অস্থিরতা নিম্নরূপ 2-3-4 বার অনুভূত হয়। উল্লেখ্য যে কাম ভাব আমার যথেষ্ট আসে, তবে খেয়াল করা ছাড়া যতটুকু জানা যায় লিঙ্গের অগ্রভাবে অস্থিরতা ব্যতীত উল্লেখিত শুরুতে সেই নাড়াচাড়া লিঙ্গে আসেনি। যা এসেছে তা অগ্রভাগ থেকে চলে এসেছে। শাশুড়ির হাতে হাত লাগা এবং শাশুড়ির চুমু খাওয়ার সময় হুরমতে মোতারাত সাব্যস্ত হয়ে যাওয়ার ভয়ও চলে আসে। সেই ভয়ের কারণে লিঙ্গ নড়চড় আসেনি। সুতরাং এই অস্থিরতাকে কি কামভাব ধরা হবে? 2, এক ব্যক্তি যৌনরোগী কারোর সাথে হাত ইত্যাদি লাগালে লিঙ্গ নাড়াচাড়া সৃষ্টি হয়। এমন তো অবস্থায় এই ব্যক্তির হাত শাশুড়ির হাতে সাথে লেগে গিয়ে লিঙ্গ নাড়াচাড়া সৃষ্টি হলে, যখন নাকি ওই ব্যক্তির কামভাব বা মন্দ কাজের ইচ্ছা না থাকে, এই অসুস্থতার কারণে হুরমতে মুসারহাত আবশ্যক হয়ে যাবে কিনা? উত্তর, আপনি হয়তো সন্দেহ প্রবণতা দূর করার জন্য সূরা নাস শেষ পর্যন্ত বেশি বেশি পড়তে থাকুন। আপনি প্রশ্নে যে সুরত লিখেছেন এর দ্বারা হুরমতে মুসারহাত সাব্যস্ত হবে না। কোনো আড়াল ছাড়া কামভাবের সাথে স্পর্শ করা হুরমতে মুসারহাত সাবেত হয়। আর কামভাবের জন্য শারীরিকভাবে লিঙ্গ নাড়াচাড়া সৃষ্টি হওয়া শর্ত। শুধু নাড়াচাড়ার সন্দেহ দ্বারা হুরমতে মুসারহাত সাব্যস্ত হয় না। যদি কেউ এ ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে প্রথমে বলুন যৌনরোগ কি? ওই প্রকারের যে কোনো পুরুষ বা অন্য কোনো জিনিসের সাথে হাত লাগালে লিঙ্গ নাড়াচাড়া সৃষ্টি হয়ে যায়, নাকি কেবল মহিলার গায়ে হাত লাগলে নাড়াচাড়া আসে? তারপর উত্তর প্রদান করা সম্ভব হবে। কাফের আহলে কিতাব ও ফেরাকে বাতেলার সাথে বিবাহ, খ্রিস্টান মহিলার সাথে বিবাহের বিধান। প্রশ্ন, আমার এক আত্মীয় বিবাহ এক খ্রিস্টান মেয়ের সাথে হয়েছে। মেয়ের পিতা মুসলমান আর মা খ্রিস্টান। পিতা যেহেতু ভারত সেনাবাহিনীতে মেজর ছিলেন এবং ধর্ম ও ভদ্রতা সম্পর্কে অনজ্ঞ ছিলেন, তাই মেয়ের সাথে আস্ত আন্তরিকতা সৃষ্টি হয়। তিনি গুরুজনদের সৃষ্টিতে কোর্ট ম্যারেজ করেন। মেয়ের মা বলেছিল, আমি বিবাহ করতে দিব না। ছেলের পিতা বিবাহের আগ্রহে অমলিন ছিলেন। মেয়ের পিতা বললেন, এখন মেয়ের মায়ের কথা মেনে নিন, কেননা সে অনেক জেদি। আপনারা আপনার বাড়িতে গিয়ে বিবাহ পড়িয়ে নিন। সুতরাং তাই হলো। সকলেই মনে করলো ছেলে যেহেতু মুসলমান তাই মেয়েও মুসলমান হবে। যখন 2 জন সন্তান জন্ম দিল তখন জানা গেল মেয়ে তার মায়ের ধর্মে খ্রিস্টানই রয়েছে। মেয়েও স্বীকারও হয়েছে, আমি খ্রিস্টান। এখন শরীয়তের দৃষ্টিতে এই বিবাহ জায়েজ আছে কিনা? উত্তর, শরীয়তের দৃষ্টিতে খ্রিস্টান নারীর সাথে বিবাহ সংঘটিত হওয়া যায়। শর্ত হলো নারী বাস্তবিক পক্ষে খ্রিস্টান অনুসারী হতে হবে, বর্তমান যুগের খ্রিস্টানের মতো হতে পারবে না, যারা শুধু নামে খ্রিস্টান আর আকীদা বিশ্বাসের নাস্তিকদের মতো আল্লাহ ও রাসূল বলতে কাউকে মানে না। তাছাড়া দ্বিতীয় শর্ত হলো 2 জন সাক্ষীর সামনে শরীয়তের তরিকা অনুযায়ী বিবাহ হতে হবে। এই শর্ত বিদ্যমান হলে উক্ত বিবাহ সঠিক হয়েছে। লা মাযহাবী শিয়াদের সাথে বিবাহের বিধান। প্রশ্ন, নিবেদন এই যে এক মেয়ে যার পিতামাতা মাসলাকে দেওবন্দের অনুসারী, এমন এক ছেলের সাথে বিবাহ জায়েজ হবে কি যার পিতামাতা শিয়া, তবে ছেলে তাদের সাথে ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করে না, উপরন্তু বিবাহ পড়ানোর জন্য কাজী দেওবন্দ মাসলাকে আনা হবে। এই বিবাহ জায়েজ আছে কি? তাছাড়া ছেলে মেয়ে উভয়ে বালেক, মেয়ে সৎ পূর্ণবান, নামাজ কোরআন পড়ে দেওবন্দি মাসলাকের। অপরপক্ষে ছেলের বাস্তব এই হলো,
আমি না শিয়া না সুন্নি, ধর্মীয় কোনো অনুষ্ঠানে যাই না। আমার ছেলের বাড়িতে আমরা ছেলের বাড়িতে যখন বললাম, ছেলে যদি নিজেকে পূর্ণরূপে সুন্নি বলে পত্রিকায় বিজ্ঞাপন দেয় তাহলে হয়তো বিবাহের কোনো সিদ্ধান্ত হতে পারে। কিন্তু তৎক্ষণাৎ তার মা বলে উঠলো, এটা কিভাবে হতে পারে, ছেলের পিতা শিয়া এবং আমি নিজেও শিয়া, এই বিজ্ঞাপন কিভাবে দিতে পারে। তখন ছেলেও তা প্রত্যাখ্যান করেনি, বরং মায়ের কথার সাথে ঐকমত পোষণ করে। আমাদের সামনে তার অবস্থা সন্দেহপূর্ণ। এখন যেহেতু আত্মীয়তার কথাবার্তা চলছে, তাই আমরা যা কিছু লিখতে বলি লিখে দিব। আমাদের প্রত্যেক প্রশ্নের উত্তরে হা বলে দিবে। কিন্তু তার কথায় আমাদের প্রশান্তি নেই। এই বিবাহ হতে পারে কি? উত্তর: ছেলে এখনো স্পষ্ট ভাষায় সুন্নি হওয়াকে অস্বীকার করেছে এবং তার পিতামাতা সুস্পষ্ট শিয়া। তাই এখন শিয়া হওয়ার কথা অস্বীকার উদ্দেশ্য হয়তো এটা হতে পারে, তাকিয়া করেছে, কিন্তু বাস্তবে সে শিয়া। অথবা সে কোনো মাযহাবে বিশ্বাস নয়, লা মাযহাবী। আর উভয় সুরতে সুন্নির আকীদা পোষণকারী মেয়ের সাথে এর বিবাহ করানো জায়েজ নেই। কাদিয়ানীর সাথে বিবাহের বিধান মুসলমান হওয়ার জন্য সার্টিফিকেট জরুরি নয়। আবেদন হলো, এক ব্যক্তি কাদিয়ানী জামাতের সাথে সম্পর্ক রাখে, কোয়েট কোয়েটার প্রতারণা ও ঘুষ কেলেঙ্কারিতে লিপ্ত ছিল, পালিয়ে কর্মচারীতে এসে এখনো ডক্টর ক্যাপ্টেন এম খালেদ নামে মালিক সিটি কর্মচারীতে নিজের ক্লিনিক চালাতে শুরু করে। অথচ এ লোক না ডাক্তার না ক্যাপ্টেন ছিল। কোয়েটাতে কোয়েটাতে একজন কেরানি হিসেবে কাজ করত। সেখানে সে নিজের ইচ্ছামতো সীমা লঙ্ঘন করে যথেষ্ট অর্থ খেয়ানত করে, যার কারণে তার বিরুদ্ধে প্রতারণা, ধোঁকাবাজি, গাটপারি এবং ঘুষের অসংখ্য মামলা রয়েছে। এসব মামলা থেকে পালিয়ে করাচিতে চলে আসে, যেখানে সে সেখানে সে ঘোষিত অপরাধীদের তালিকাভুক্ত হয়। নিজের অপরাধের প্রয়োজনে নিজ নাম ও ধর্ম পরিবর্তন করতে থাকে। কিছুকাল পূর্বে আমাদের বাড়ির সংলগ্ন আমার ফুপুর বাড়িতে ফুপার হসপিটালে জুপার হসপিটাল নামে নিজের ক্লিনিক চালাচ্ছে। ভাড়া ইত্যাদি ব্যাপারে ঝগড়া শুরু হলে বিরাট আদালত পর্যন্ত গড়ায়। তিনি ভাড়াটিয়ার নামে মামলা দায়ের করেন। আদালতি বিষয় আশয় সমাধানের জন্য আমার পিতা তার বোন অর্থাৎ আমার ফুপু সাহায্য করেন। তখন সেই ব্যক্তি আমার পিতার শত্রু হয়ে যান আর নানা কলাকৌশলে উভয় পরিবারকে বিরক্ত করতে থাকে। আমার পিতা থেকে প্রতিশোধ গ্রহণের জন্য সে দৈনিক কলেজে আসা যাওয়া করতে থাকে। আমার অনুসরণ করা শুরু করে। অনেকবার রাস্তায় সাক্ষাৎ করে আমার প্রতি তার ভালোবাসা আমাকে আশ্বস্ত করতে থাকে। সাময়িক জজবায় পরে আমি তার কথায় রাজি হয়ে যাই। একদিন সে আমাকে একটা হোটেলে নিয়ে গিয়ে বিবাহের একটি সাদা ফরমে দরখাস্ত নেয়। সাথে সাথে দুটি স্টাম্পের উপর দরখাস্ত নেয়। বিবাহের ফরম এবং স্টাম্প পেপার পরবর্তীতে পূরণ করা হয়। এই বিবাহ সম্পর্কে আমার পিতামাতা অন্যান্য আত্মীয়স্বজন জানতেন না। তারা সন্তুষ্ট ছিলেন না। বিবাহের এই কার্য সম্পাদনের সময় কোনো বিবাহ পরণেওয়ালা বা কাজী উপস্থিত ছিলেন না, আর না কোনো সাক্ষী উপস্থিত ছিলেন। বরং ওই সময়ে আমরা দুই ব্যক্তি ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিলেন না। না আমি মুখে স্বীকার করেছি, না সে তার মুখে কোনো শব্দ উচ্চারণ করেছে। শুধু তার বলার কারণে আমি ফরমে দস্তখত করে দিয়ে আমার বাড়িতে ফিরে আসে। পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমার জানা ছিল না। বিবাহের সকল সাক্ষীর নাম এবং মোহরানার টাকা ইত্যাদি নির্ধারণ সে নিজেই মর্জি মোতাবেক করেছে। এমনকি কোনো পক্ষের সাক্ষীর নামের ঘরে যাদের নাম লেখা আছে অনেক নিশ্চিত তারা আমার অপরিচিত। তারপর সেই কাগজপত্র শক্তির জোরে সে আমাকে ব্ল্যাকমেল, গোপন ভেদ প্রকাশ করে দেওয়ার ধমকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়া করতে থাকে। আমার জোর করে নিয়ে যাওয়ার ব্যাপারে আমার পরিবারকে ধমকি দিতে থাকে। দুইবার কয়েকজন লোক সাথে নিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমি তার সাথে যেতে রাজি ছিলাম না, তাই আদালতে খোলা তালাকের মামলা দায়ের করি। এখনো যার শুনানি চলছে। এই লোক কাদিয়ানী জামাতের সাথে সম্পর্ক রাখে। তার গোটা পরিবার কট্টর কাদিয়ানী। নিজের মুসলমান প্রকাশ করার জন্য এক মৌলভী সাহেবকে সে কাদিয়ানী ধর্মমত বর্জন ও মুসলমানের হওয়ার সার্টিফিকেট গ্রহণ করে। আমার সাথে বিবাহর মাত্র 20 দিন পূর্বে সে এই সার্টিফিকেট গ্রহণ করেছে। আমাকে সে এই বিষয়ে আশ্বস্ত করেছে যে সে মুসলমান হয়ে গেছে, অথচ ইতিপূর্বে এক মুসলমানের মেয়েকে বিবাহ করেছে এবং তার 4 সন্তান রয়েছে। তার মূল নাম খালেদ সাইফুল্লাহ, পিতা আতাউর রহমান। আমার বিবাহ রেজিস্টারে সে তার নাম মনোয়ার আহমদ ও পিতার নাম আজিম লিখেছে। আর মুসলমান হওয়ার সার্টিফিকেট সে তার নাম নূর আহমদ, পিতা আতাউর রহমান MA লিখেছে। আমার পরিবারের অন্যান্য লোকদের কষ্ট দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এবং আমার জাল দরখাস্ত আমার পক্ষ থেকে খোলা তালাকের একটি মামলা সে নিজেই আদালতে দায়ের করেছে এবং এর প্রতি উত্তরে আমার উপর এবং আমার পরিবারের লোকজনের উপর ভিত্তিহীন ও মিথ্যা দোষারোপ করেছে। তার কাগজপত্রের কার্যকলাপ আরো শক্তিশালী করার জন্য আমার জাল দরখাস্ত
আমার একটি জাতীয় পরিচয়পত্র বানিয়ে নেয়, যাতে আমার নাম নাফিস ফাতেমা স্বামী মোনাওয়ারা আহমদ অন্তর্ভুক্ত করে। তাছাড়া আব্দুর রশিদ নামক তার এক বন্ধু জন্য আমার জাল দরখাস্তর মাধ্যমে 40,000 টাকা সম্পাদনের একটি মিথ্যা আমানতনামা তৈরি করে, যাতে এসব জাল কাগজপত্রের কারণে আদালতে এই মিথ্যুক ধোঁকাবাজ কাদিয়ানি থেকে আমি বাঁচতে না পারি। ওয়েটার তাহফুজে খতমে নবুয়তের দফতরে রিপোর্ট মোতাবেক এই ব্যক্তি সেখানে এক মেয়েকে অপহরণ করা নিয়ে তারা জাল নিকানামা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, বিবাহের বর্ণিত শুরুতে ওই ব্যক্তির সাথে আমার বিবাহ হয়েছে কি, যখন সে নিকানামা নিজের ও পিতার ভুল নাম ব্যবহার করেছে, আর বিবাহের কার্যক্রম আমাদের দুজনের মাঝে গোপন সমাধান হয়েছে। 2, এই ব্যক্তি কাদিয়ানি থেকে মুসলমান হওয়ার সার্টিফিকেট নিজেও ও পিতার নাম ভুল ব্যবহার করেছে। সে মুসলমান হওয়ার সনদ অর্জনের পূর্বে সকল কাগজপত্র নিজেকে মুসলমান প্রকাশ করতে থাকে, শরীয়তের বিধান সম্পর্কে অবহিত করবেন। উত্তর 1, প্রশ্নে বর্ণিত ঘটনাবলী সঠিক হলে উল্লেখিত খালেদ সাইফুল্লাহ নামক ব্যক্তির সাথে মোসাম্মদ নাফিস ফাতেমার বিবাহ হয়নি। নিকাহনামা সাদা কলমে কেবল দরখাস্ত করার দ্বারা শরীয়তের দৃষ্টিতে বিবাহ সংগঠিত হয় না, বরং এর জন্য দুজন সাক্ষী উপস্থিতিতে ইজাব কবুল আবশ্যক। তাছাড়া উল্লেখিত ব্যক্তি এখনো যদি কাদিয়ানি থাকে, মুসলমান হওয়ার সনদ মিথ্যা হয়, তাহলে কাদিয়ানি পুরুষের সাথে শরীয়তের দৃষ্টিতে কোন মুসলমান নারীতে বিবাহ হতে পারে না, দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল করে থাকুক না কেন। সুতরাং প্রশ্ন উল্লেখিত ঘটনাবলী সঠিক হলে নাফিসা ফাতেমার জন্য ওই ব্যক্তির বিরুদ্ধে খোলা নয়, বরং দাম্পত্য বন্ধন বিচ্ছিন্ন করার মামলা করা উচিত ছিল। কাদিয়ানি থেকে মুসলমান হওয়া মূলত আন্তরিকভাবে আকীদা বিশ্বাসের পরিবর্তন, বাস্তবিকভাবে তওবা করলে এবং মুখে তা ঘোষণা করে দিলেও সে মুসলমান হতে পারে। চাই তার কাছে সনদ থাকুক বা না থাকুক, অন্তর থেকে তওবা না করে কেবল মিথ্যা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার দ্বারা মুসলমান হওয়া যায় না। শিয়ার সাথে বিবাহের বিধান। প্রশ্ন, ইসনা আশারিয়া এবং রাফেজি শিয়ার মাঝে কোনো পার্থক্য থাকলে লিখে দিন। তাছাড়া এ ধরনের আকীদা পোষণকারীর সাথে সুন্নি আকীদার কোনো নারী বা পুরুষের বিবাহ জায়েজ কিনা। তারা 3 খলিফার প্রতি বিদ্বেষ পোষণ করে, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাহাবেকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করলো। এসব হাদিসের আলোকে বিবাহের বিধান কি? তো শিয়াদের অনেক দল আছে, তারা সবাই নিজেদেরকে শিয়া এবং ইসনা আশারিয়া বলে। আহলে সুন্নাত এদের সবাইকে রাফেজি বলে। ঢালাওভাবে এ সকল ফেরকা কাফের নয়, বরং এদের মধ্যে থেকে যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খোদা বলার প্রবক্তা ও কোরআন কারীমের বিকৃত মনে করে, অথবা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অপবাদ আরোপ করে, অথবা এই ধরনের কোনো কুফরি আকীদায় বিশ্বাসী হয়, তারা তো কাফের, এদের সাথে বিবাহ হবে না। তবে যারা এ ধরনের বিশ্বাসী কুফরি আকীদা রাখে না, তারা কাফের নয়, তাদের সাথে বিবাহ হয়ে যায় বটে, কিন্তু সঙ্গত নয়। হাজী উসমানের অনুসারীর সাথে বিবাহের বিধান। প্রশ্ন, এক ব্যক্তি উসমান অনুসারী তার খানকায় যায়, তার সম্পর্কে জিজ্ঞাসার বিষয় হলো, 1, এই তার পর্যন্তই সাথে থাকো, ঠিক আছে? এতটুকুই থাকুক। ঠিক আছে, হাজিরা দিন। দেখলা 1, খুরশেদ আলম 11 নম্বর, লাব্বাইক উস্তাদজি, উস্তাদজি লাব্বাইক। 13 নম্বর লাব্বাইক আবু ইউসুফ, উস্তাদ 13 জি নম্বর, আছি। লাব্বাইক উস্তাদ জি আছি। 15 নম্বর সাকিবুল ইসলাম,
লাব্বাইক উস্তাদ জি আছি। পর লাব্বাইক আছি শাহাদাত উস্তাদ জি। হুসাইন। শাহাদাত হুসাইন। শাহাদাত আছে? নাই। 18 মাহদি হাসান। 20 নাম্বার রাফিউল ইসলাম। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন। 23 নাম্বার ইরশাদুল্লাহ। 24 মাসুম বিল্লাহ। 25 আবু বকর সিদ্দিক। আল আমিন আছে 29 নাম্বার দাখেলা। 29 দাখেলা 29 আল আমিন। তুফাইল আহমদ 33। লাব্বাইক উস্তাদ জি। 35 নাম্বার আল আমিন খয়রি। 36 ইউসুফ মাহমুদ। লাব্বাইক 36 নাই। লাব্বাইক 36 আছে? জি লাব্বাইক মনিরুল ইসলাম 39 নাম্বার দাখেলা। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম নাই। 40 নাম্বার হজরত আলী আছে। লাব্বাইক উস্তাদ জি। ঠিক আছে, কারো জ্ঞান থাকলে বলতে পারেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ শনিবার দিন দরস হবে, সকলে সময় মতো চলে আসবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।